ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এবং স্বাগতম। শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। দিস ইজ মি শান্ত, আপনার সঙ্গে কানেক্টেড হয়ে গেলাম এবং অফকোর্স এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো ইয়েস, আমাদের আজকের গেস্ট অফ অনার লিজা, তাকে অসম্ভব ভালোবাসা, দারুণ ভালো লাগা এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আমি আমি যখন ক্লাস 5-এ পড়ি, সমাপনী পরীক্ষা দেব, এত আবেগ, এত প্রেম, এত কথা কিছু গায়ে লাগলো না, একদম সরাসরি ক্লাস 5-এ চলে গেলেন। চলেন যাই। জি, তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান সবাইকে বলি কেন, আমি কবে যাবার প্যাচ লাগবে সম্পর্কে। ভালো আছেন আপনারা সবাই? এখানে কাছে, হ্যাঁ আমি ভালো আছি, জানি না ভালো আছি। শান্তবু কেমন আছেন? শান্ত ভালো নাই, শান্ত অসম্ভব রকমের কষ্টে থাকে। আমার শুরু থেকেই না মাঝে আপনি যখন ক্লাস 5-এ পড়তেন, 2000 সালটা ছিল 2010, আমি তখন ক্লাস সমাপনী পরীক্ষা দিচ্ছি, ক্লাস 6-এ এডমিশনের জন্য মানে প্রিপেয়ার হচ্ছি। তখন আমার একটা ছেলে পছন্দ করে, ছেলেটা হচ্ছে তখন মানে ইন্টার ভর্তি হয়েছে এরকম। তো তখন সে ইন্টার পরে, আমি তখন ক্লাস 6-এ এডমিশন দিব এরকম। তো আমাকে খুব পছন্দ করে, আমাকে আমার সাথে দেখা করে, কথা বলার ট্রাই করে। তো আমি ওই সময়, আমি মেলা ছোট, এগুলো আমার কাছে মানে কিরকম লাগতো, যেহেতু আমার বড় বোন আছে আর এগুলো ভালো লাগতো না। এরকম করতে করতে মানে প্রতিনিয়ত আমার সাথে দেখা করার চেষ্টা করতো। তো মাঝে মধ্যে আমি কথা বলতাম, আমার বাটন ফোন ছিল, মানে আমি খুব আগে থেকেই ফোন ইউজ করি, মানে বাটন ফোন থেকে শুরু করে। তো এরকম মাঝে মাঝে আমাকে ফোন করতো, ফোনে কথা হইতো 1-2 মিনিট বা 5 মিনিট এরকম কথা হতে। যেমন আমি যখন ক্লাস এরকম 6-এ ভর্তি হওয়ার পর, 6-এ ভর্তি হওয়ার পর ক্লাস 6 শেষ করি, 7-এ উঠি। 7-এ ওঠার শেষের দিকে তখন তো একটু বড়, মানে একটু তো বোঝা দিছি যে আসলে একটা মানুষ কি করে। তখন আমি ওকে বললাম কি, আচ্ছা আপনি তার থেকে একটা জব ট্রাই করেন, তারপরে এটা পরে দেখা যাবে। তারপরে সে করে কি, সে ভালো স্টুডেন্ট, সে গোল্ডেন প্লাস পেয়ে সে মানে উত্তীর্ণ হয়। তারপরে সে ডিফেন্সে, আর্মিতে অ্যাপ্লাই করে, সেখানে সে প্রথম মাঠ করেই সে সেখানে 3 নম্বরে ছিল। তারপরে হওয়াতে তার চাকরি হয়ে যায়। তারপরে সে মাঠ করার পর বাড়িতে আসে, কিন্তু তার বাবা চাকরিতে সে মানে পছন্দ করে না, সে আরো পড়াশোনা করবে, ভালো ওয়েতে যাবে। তারপরে সে গেছে, যাওয়ার পরে তারপরে সে যখন ট্রেনিংয়ে যাবে, তো ট্রেনিংয়ে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছে যে তুমি আসলে, আমি তো ট্রেনিংয়ে যাচ্ছি, আমি আসার পর মানে আমি আসা পর্যন্ত তুমি বিয়ে করো না, এই কথাটা আমাকে বলে গেছে। আমি বলছি এটা কোনো কথা হলো? আমার বোন আছে, আমি কিভাবে, হ্যাঁ আমি বোনকে রেখে আমি কিভাবে বিয়ে করি, এরকম হয়েছে। তারপরে সে আমাকে ট্রেনিংয়ে যাওয়ার পর প্রথম 1 সপ্তাহ আমার সাথে যোগাযোগ করতে পারি নাই, এটা ওখানের ফর্মালিটিস। তারপরে শুক্রবার আমাকে ফোন করে, সাপ্তাহিক ছুটি থাকে শুক্র শনি, ফোন করে আমার সাথে 3-4 মিনিট কথা বলছে। তারপর প্রত্যেক সপ্তাহে আমার সাথে কথা বলে, মানে আমি যতটুকু কথা বলি সে অবশ্য আমার সাথে কথা বলার ট্রাই করে, কথা বলতে চাই। তো আমি সেভাবে সময় দিই না, ওই যে সাময়িক যে 2-4 মিনিট এরকম কথা বলি। তারপরে এরকম তার সাথে মাঝে মধ্যে কথা, তার সাথে শুধু আমার ফ্রেন্ডশিপ, কোনো তারে আমার ভালো লাগে না বা তার ভালো লাগে, সে আমাকে ওপেনলি বলছে। এরকম করতে করতে সে তার ট্রেনিং 6 মাস শেষ হওয়ার পরে সে আসে, তার আমার সাথে দেখা করে। তো আমাদের বাসা থেকে তার বাসা ছিল একটু দূরে, বলতে পটুয়াখালীতে। তো থাকতো আমাদের ওখানে, মানে জবের ক্ষেত্রে ওরা বরিশালে থাকতো জবের ক্ষেত্রে, আর আমাদের মানে এলাকাতে ওর আবার রিলেটিভ আছে, এর মাধ্যমে ওর সাথে আমার দেখা টাকা। তারপরে হচ্ছে ওর আমার সাথে দেখা করে ট্রেনিং শেষ করে আসে, দেখা করার পর মানে আমার সাথে দেখা করতে আসে। আসার পর সে আমাকে হাতে একটা ব্যাগ দেয়, মানে শপিং ব্যাগে প্যাক ট্যাক করা। তারপরে বাসায় আমার আম্মু ছিল, আমি বাসায় এটা আনপ্যাকিং করি, যে সবার সামনেই একটা ডায়েরি ছিল, কলম ছিল আর সামথিং কিছু ছিল। তারপর ডায়েরিতে অনেক কিছু লেখা ছিল যে আমাকে পছন্দ করে, মানে এই এভরিথিং অনেক কিছু লেখা। তার মনের যত ভাষণা ছিল আমাকে যেটা বলতে পারে নাই, সেগুলো মানে ডায়েরিতে সে লিখে রাখে। এরকম চলতে চলতে দেখি যে আমার প্রতি সে খুব কিন্তু আমার তখন এগুলো ভালোই লাগতো না, যে আমি কেন তার সাথে সম্পর্কে যাব। আর আমার তখন ইচ্ছে ছিল যে আমি ভালো করে পড়াশোনা করব। তো আমিও স্টুডেন্ট মোটামুটি ভালো,
ওই এগ্রেড মানে উত্তীর্ণ হই। যাই হোক, তো আমার ওই ইন্টেনশন ছিল ওটা যে আমি পড়াশোনা করে মানে এরকম ইন্টেনশন ছিল। যাই হোক, করতে করতে আমি এসএসসি শেষ করি। তারপরে তার সাথে আমার এরকম কথা প্রতিনিয়ত হয়, কিন্তু সে আমার মানে কখনো জোর করে না যে তুমি আমার কেন ভালোবাসো না, আমি তো চাকরি করি, আমি তোমার খাওয়াইতে পারবো, মানে এগুলো কখনো আমাকে বলে না। সে আমাকে পার্সোনালি পছন্দ করে, মানে কী কারণে যে আমাকে পছন্দ করে এটা আমি জানি না। এরকম হওয়াতে সে 2018 লাস্টে এরকমই হবে, মানে লাস্টে দিন তারিখ তো আমার আসলে ভুলে গেছি। তখন ও কিছু একটা ওষুধ খেয়ে ঘুমে মানে একদম অসুস্থ হয়ে যায়। তারপরে ইয়াতে বরিশাল মেডিকেলে ভর্তি ছিল। তখন ওর বোনের সাথে আবার আমার কথা, ওর আম্মার সাথেও আমার কথা হইতো, মানে কথা বলাই দিছে। কথা হতে তখন ওর বোন বলে যে নেই, কারণ এটা ছিল, কারণটা তখন- হচ্ছেন আপনি। হ্যাঁ কারণটা ছিলাম আমি। তখন ও এরকম সুস্থ যখন হয়েছে তখন আমাকে মানে আমার সাথে ও বলছে যে এরকম এরকম তুমি আমাকে কেন পছন্দ করো না, আমার কি নাই, আমি তো চাকরি করি, এরকম এভরিথিং আমাকে অনেক কিছু বলছে। তো আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি আমাকে বিরক্ত করতে পারবে না, ফ্যামিলির মাধ্যমে হবে, আমি আমার বাসায় বলবো, এরকম বলছে। ও খুব খুশি, খুব খুশি যে আমি ওর কথাতে মানে আমি ওকে কথা দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। এত বছর ধরে যে মানুষটা আপনার পিছনে ছিল। হ্যাঁ, তারপরে বলাতে তো খুব খুশি ও, ঠিকভাবে মানে ও ওরভাবে চলতেছে। তারপর আমার সাথে কথা বলতেছে। তো আমি যদি বলি যে তুমি আমাকে ফোন করবো না, সে আমাকে ফোন করতো না, যেহেতু আমি তাকে বলছি। এটার কারণে সে আমাকে ফোন করতো না। তারপরে মাঝে মাঝে কথা হইতো, বা আমি যখন বলতাম যে ফোন কাইটা দিতাম, ওই একবারই, আর দ্বিতীয়বার আমাকে ফোন করতো না। দ্বিতীয়ত এরকম করতে করতে তারপরে তো 19 সাল চলে আসে। 19 সালে একবার ছুটি আসছে। তো একবার ছুটি আসাতে তখন আমি আমাদের ভান্ডারিয়া মানে থানাপাড়ার কাছে, ওখানে আমি আমার একটা ফ্রেন্ড, ওরা সবাই ঘুরতে গেছি। ঘুরতে যে ওই হচ্ছে ওর সাথে আমার লাস্ট দেখা, ফার্স্ট লাস্ট দেখা। তো অনেক কথা টথা হয়েছে, খুব ভালোই সময়টা কাটাইছি। মানে ভালো মানে একসাথে খাইলা বান্ধবী, তারপর আমরা সবাই একদম ওটা বলা যায় ফ্রেন্ডলি ভাবে খুব ভালো একটা সুন্দর একটা সময় কাটাইছি, মানে ওই মুহূর্তটা। তারপরে হচ্ছে ওর ছুটি শেষ, 10 দিনের ছুটি পায়, 3 মাস পর 10 দিন ছুটি ও চলে গেছে ইউনিটে। তারপরে ওর সাথে আমার কথা হইতো। তখন 19 সালের শেষের দিকে, এপ্রিল না মে মাসে এরকম টাইমটা হবে, ওই করোনা সরি ওই যে ডেঙ্গু শুরু হয়েছিল। তো ডেঙ্গু শুরু হয়েছে তখন মানে ও আমার বলতো কি যে সাবধানে থাইকো, সেটা শরীর টানাইয়া থাকবা, বিশেষ করে সন্ধ্যা মানে মাগরিবের টাইম আর সকালবেলা ভোরবেলা সাবধানে থাকবা, এরকম এরকম সব জায়গায়। তারপরে আল্লাহ ভরসা এরকম আমাকে বলতো। আমি বলছি আল্লাহ ভরসা, সমস্যা নাই। ওই তখন 19 সালে আমার বড় অপুর ডেঙ্গু হয়। বড় অপুর ডেঙ্গু হয়, তার একদম প্লাটির নেমে গেছিল, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তখন আমার বোনের ওই যে রক্তের একটা পয়েন্ট থাকে না, প্লাটিলেট, হ্যাঁ প্লাটিলেট, ওটা একদম আমার বোনের 5000-এ নেমে গেছে। 5000-এ নেমে গেছে। তারপরে হচ্ছে মানে আমার বোন বাঁচবে না, ডক্টর বলছে এখন আল্লাহর উপরে ভরসা করেন, এরকম। এখন তো বাসায় খুব কান্নাকাটি এসে, তারপরে আল্লাহর নাম নিয়ে আমার বোন একদম সুস্থ, আলহামদুলিল্লাহ। সবাই তো এটা একটা টেনশন যে মৃত্যু তো জন্ম যেহেতু আছে, মৃত্যু হবেই। আর ওই যে ভদ্রলোকের কথা বললেন, ওনার কি ডেঙ্গু তখন ভালো হয়েছিল? না, ওর ভালো হয় নাই। ওর হচ্ছে আরো পরে হয়েছে, মানে পরে বলতে আমার বোনের মানে প্রথম পর্যায়ে হয়েছে, যে আমার বোনের হয়েছে প্রথমে হওয়াতে তারপরে ও অসুস্থ জ্বর, আর শরীর দিয়ে নাকি দোয়ার মতন এরকম গরম বেরোয়। হ্যাঁ গরম বেরোচ্ছে। তারপরে তোরা তো ওদের তো আবার সিকিউরিটি বেশি, যেহেতু আর্মিতে জব করে, ওদের অনেক ট্রিটমেন্ট বা স্বাভাবিক সবকিছু দিছে। তারপরে খুব যখন খারাপ অবস্থা, তখন ওর সাথে আমার কথা হয়েছে। তখন ওকে ঢাকা সিএমএসে রেফার করছে। রেফার করার পর তখন 1 সপ্তাহ ছিল এরকমই, হ্যাঁ 1 সপ্তাহ ছিল। তো 1 সপ্তাহ তো রাত ওর সাথে আমার বৃহস্পতিবার কথা হয়। সন্ধ্যাবেলা তো বলছে আমার শরীর খারাপ লাগতেছে, তোমার সাথে আমি কালকে কথা বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া করছে, বলছে ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েন, পরে কথা বলবো। আমরা এভাবেই কথা বলতাম। কিন্তু ওই যে কথা বলছি, তারপরে মানে আর ওর সাথে আমার কথা হয় নাই, যে
ওই ওই রাতেই ও মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সে মারা গেছে। মানে মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই রাতেই? ওই রাতেই। ওহো, সে মারা যাওয়ার সময় বলতেছিল আপনাকে একটু আগে যে আমার শরীর খারাপ লাগতেছে? ওহো। ওরা আমার সাথে মানে সবসময় ওরা আমার সাথে কথা বলতো, মানে ওর ফ্যামিলি প্রায়োরিটি ওর কাছে এক স্থানে, আর আমি ছিলাম আর এক স্থানে। মানে বৃহস্পতিবার ওর সাথে আমার সন্ধ্যায় কথা হয়, মানে সন্ধ্যায় কথা হওয়ার পর বলছে আমার ভালো লাগতেছে না, তোমার সাথে কালকে কথা বলবো। এই শোকটা আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? এটা যে মানে কিরকম, মানে আমি তখন ভাবতাম যে ওর সাথে যদি আমি সম্পর্কে যেতাম, ওর সাথে 2 দিন তো সংসার করতে পারতাম, মানে এত ভালোবাসি, এত পছন্দ করে। মানে আপনার আসলে ওর জন্য মায়া লাগতেছিল যে হ্যাঁ, আসলে ওকে আমি পছন্দ করতাম না যে আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে আমি রাখবো বা ওকে আমি বিয়ে করবো। তখন ওই আমি করতাম কি, তো আরেকটা কথা ভুলে গেছি, ও আমাকে একটা ইউনিফর্ম দিছিল। ওই তখন আমি ওই মাঝে মধ্যে ওই এমনি সেলফি তোলে না, সেলফি তোলে মাঝে মধ্যে ওই ও থাকাকালীন, ও সুস্থ থাকাকালীন তখন আমি ওরে মানে ওই স্ত্রীতে ছবি দিতাম ইউনিফর্ম অবস্থা। যেহেতু ওরে আমি বলছি যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে এতদিনে ডিস্টার্ব করবো না, ফ্যামিলি ভাবে হবে না। তারপর আমি ওরকম ভাবেও ফোন করি, কিন্তু আমার খারাপ লাগতেছিল যে কিরকম একটা অস্থিরতা কাজ করছিল। তারপরে ওইখান থেকে তো সব তাদের এবার ফর্মালিটিস পালন টালন করে একদম ওদের বাড়িতে মানে যেভাবে নেওয়া লাগে সেভাবে তো পাঠিয়েছে। তারপর ওর বোন আমাকে বলছে যে জেরিনাপু এরকম এরকম অবস্থা, আমার ভাই তো এরকম আক্রান্ত হয়ে মারা গেছে, ও তো অসুস্থ সেটা আমি জানি। তারপরে বাড়িতে আসছে, তো আমি ওই দিন তো আর যেন মানে আমি মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, মানে সেন্সলেস না, মানে মানে একটা কিরকম একটা আমার অবস্থা হয়েছে। তো আমার ফ্যামিলিতে যেমন আমি মাঝে মধ্যে মানে ওরে নিয়েই কিছু লিখতাম, যে মানে কিছু স্টোরিতে মানে কিছু পোস্ট করতাম। তো আমার রিলেটিভরা যেহেতু আমার ফ্রেন্ড মানে ফেসবুকে অ্যাড আছে, তো কিছু কিছু পার্সন আমাকে মানে খুব আস করতো যে এই তোমার কি হয়েছে এটা সেটা। তো আমার ওই বোনের মামাতো বোনের হাজব্যান্ড আছে, সে এই বিষয়টা একটু একটু জানে, সে আমার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করতো কি বলবো, মানে তখন তো তার কাছে আমার প্রেজেন্ট করার মতন কোনো অবস্থা ছিল না যে আমি তার কাছে কি প্রেজেন্ট করব, কিভাবে করব। সে আমাকে বারবার জিজ্ঞেস করতো যে কি তার কি হয়েছিল, মানে সে আমাকে খুব এভাবে বলতো। তা আমি বলছি কিছু হয় নাই, মানে আমি তার কাছে প্রেজেন্ট করার মতন আমি অবস্থাতে ছিলাম না। কিন্তু আমার বেশি খারাপ লাগছে যে আমি ওর কথাটা যদি অ্যাকসেপ্ট করতাম, ও তো হয়তো শান্তি পেতো আমার কাছ থেকে। জন্ম তো যেহেতু হয়েছে, মৃত্যু আমার হবেই। এরকম যাওয়াতে মানে অনেক দিন আমার খারাপ লাগছে, ভালো লাগে নাই, মানে খাওয়া দাওয়া একটা কিরকম একটা ডিপ্রেশন চলে গেছিলাম। তারপর হচ্ছে আমার 2টা আইডি ছিল, ও আমাকে যে আইডি থেকে আমার মানে ও 16 সালে আমার একটা আইডি অ্যাক্টিভ করে দেয় ফেসবুক আইডি, সেই আইডিটাই আমি চালাই। তোমার 2টা আইডি ছিল, ওইটা ফার্স্ট আইডি, সেকেন্ড আইডি একটা ছিল। তো আইডিটা মানে ডিরেক্টিভ হয়ে যাওয়ার মতন হয়েছিল, তো অনেকদিন ওটাতে আমি ঢুকতে পারি নাই। পরে আমার সেকেন্ড আইডি আমি অন করে অ্যাক্টিভ করে তখন আমি অনেকের সাথে আর ছিল, ভালো লাগতো না কারোর সাথে কথা বলতে। তখন আমি ওই আননোন ছেলে ছিল বা ফ্রেন্ড ছিল সবাইকে আমি আনফ্রেন্ড করে দিছি। তাই ভাবলাম যে মেয়েদের সাথে কথা, মানে সবাই তো ছেলেদের সাথে কথা বলে, আমি তো মেয়েদের সাথে কথা বলবো। তো এটা ছিল 2021 সালে। তারপরে একটা মেয়ের সাথে আমার পরিচয়, সে আমাকে আপু বলে ডাকে, বড় আপুর মতন মানে সম্মান করে, আর খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, আপু তুমি কেমন আছো, কি করো, এরকম অনেকদিন কথা। তারপরে আমি আমার বোনের হাজবেন্ডের পর জব করে খাগড়াছড়িতে পোস্টিং। আচ্ছা, এমডি সৌরভ কমেন্ট করেছেন, আপু আমি আমার জীবনেই প্রথম লাইভ দেখছি, একটু কমেন্টটা পড়ো। এতে পড়ে দিলাম কমেন্টগুলো। মানে আমার ভাইয়া ওখানে পোস্টিং, আমার বোন এখানে থাকে, কোয়ার্টার পেয়েছে। তখন ছিল করোনা, 2021-এই তো করোনাটা ছিল। তখন অনেক ঝামেলা ছিল যে লোক আসতে দেয় না, যেতে দেয় না, এরকম। তখন অনেক আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল যে ওখানে একটু যাও, কারণ ভাইয়ার পোস্টিং যদি মানে পোস্টিং অন্য কোথাও হলে ওখান তো আর যাওয়ার সম্ভাবনা মানে নাই এরকম। তারপরে ভাইয়া অনেক
মানে রেগুলেশন করে তারপরে আমাকে ওখানে নিচ্ছে। নেওয়ার পরে আমার বোন ছিল, তারপরে রমজান মাসে গেছি আমি যাওয়াতে। তখন 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পর আমার বোন আবার প্রেগনেন্সি ছিল, বেবি হবে, সে তারে নিয়ে আবার বাড়িতে ব্যাক করতে হবে, কারণ ওইখানে রিস্ক থাকে, কারণ পাহাড়ি এলাকা, মানে ট্রিটমেন্টের বেলা মানে ওখানে রাখতে চায় না। তারপর আমরা চলে আসি। তারপরে ওই বোনের সাথে কথা, যার সাথে আমার ফেসবুকে কথাবার্তা হচ্ছিল, হ্যাঁ। তখন ও বলে কি আপু তুমি কি আমার একটা ভাই আছে কথা বলবা? বলছি ঠিক আছে কথা বলাই যায়, কিন্তু ওর আপন ভাই না, মানে কাজিন টাজিন। হ্যাঁ। তারপরে ফেসবুক গ্রুপ করার পর গ্রুপে কথা হয়, গ্রুপে এরকম সপ্তাহখানিক কথা হয়। তারপরে আমার ফেসবুকে অ্যাড করে, তারপর মানে এরকম বেশি দিন হয় না যে একদম 15-20 দিন, 1 মাস 2 মাস ওরকম না, 1 সপ্তাহ মতন কথা হয়েছে। কথা হওয়ার পর সে আমাকে বলে কি যে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি। ওই ছেলেটা বলা শুরু করছে, হ্যাঁ। আমি বলছি আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ সত্যি ভালোবাসেন। বলছি আপনি কি এত দূরে বিয়ে করবেন? তার বাসা ছিল উত্তরবঙ্গে, নওগাঁ জেলা। বলছে যে হ্যাঁ আমি বলছি এত দূর আপনি বিয়ে করবেন? বলে যে এত দূর বলতে মানুষ তো বিদেশ থেকেও এসে বিয়ে করে, আর আমরা তো বাংলাদেশের মধ্যেই আছি। তারপরে এগুলো যখন বলছে আমি ভাবছি মানে সত্যি কথাই বলে। যাই হোক আমাদের সম্পর্কটা কন্টিনিউ হয়, তারপর কথাটা তো হয়, কথা বলতে বলতে 6-7 মাস হয়ে যায়। তখন ও ছুটি পায়, ছুটি তার মধ্যে পাইছে, কিন্তু তখন আসে নাই। নেক্সট যখন ছুটি পাইছে 10 দিন না কতদিন জানি না, তখন সে আমি বলছি তাহলে আমাদের এখানে আসে। তো ওর আমার কাছে বলছে যে আমি বরিশাল যাই। তার আমি বলছি এত দূর তুই কিসের জন্য যাবি? বলছে যাই। তারপরে আসছে, রাতে রওনা করছে, সকালে এসে পৌঁছেছে। তো আমার বাসা থেকে বরিশাল যেতে 1-1.5 ঘন্টা লাগে এরকম। তারপরে আমি 11টা বাজে এরকম গেছি। তারপরে ঘোরাটোরা ওই যে নদীর পাড় আসছে, ঘুরে টুরে খাওয়া টাওয়া করে কথা টথা বলে ওই নদীর পাড়েই ছিলাম অনেক কথা। তারপর আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাই জিজ্ঞেস করছিল কেমন? বলছি আমার একটা ফ্রেন্ড। তো ভাইয়ের কাছে এটাই বলছি। বলছো আচ্ছা। তারপর আমি আবার চলে আসি 5টার দিকে, যেহেতু আমার আসতে রাত হবে, 5টার সময় চলে আসি। মেহেদি হাসান মিরাজ আছেন আমাদের সঙ্গে। ইফতেখার রহমান লিখেছেন গুরু ইজ সুপার, সব সিচুয়েশনে এন্ডিং এর কথাগুলো গুরু খুব ভালো লাগে। ইব্রাহিম লিখেছেন আজকে অনেক কষ্টে আছি গুরু, আপনি চুপ হয়ে গেলেন কেন? মোহাম্মদ ইমন আছেন আমাদের সঙ্গে জয়েন করে। ওইটা ঠিক আছে, মাঝেরটাকে মিরাজ যেটা বলছে এটা বাতাস দিছে, মাঝেরটা ঠিক আছে, ও বুঝে ফেলেছে যে আমি আজ কোথায় গেছি। তারপরে ও আবার 8টার টিকিট করে, তো আমিও ওর সাথে একদম বাস কাউন্টার ওখানে যাই যে ওর টিকিট কাটে শুনি। তারপরে ও টিকিট কাটে রাত 8টার একটা গাড়ি, ওটাই কাটে, মানে ফার্স্ট গাড়ি 8টায়, আর একটা 10টা, তো 8টার গাড়ি কাটে। তারপর আমি ওখান থেকে চলে আসি। তো আস্তে আস্তে আমার প্রায় 6:30 বাজে গেছে। 5:10-15 রওনা করছি। কোথায় যাবে তুমি? আমি তো আমার বাড়িতে। তারপর আমি আসি, তো আমার খোঁজ খবর ভালোই নিত যে আমি গেছি কিনা, পৌঁছেছি কিনা। স্বাভাবিক খুব সুন্দরভাবেই সে রেসপন্স করছে আমাকে, যে মানে সে অনেক কেয়ারিং ছিল, সত্যি কথা বলতে। হ্যাঁ, তারপরে সে তো চলে গেছে। তারপর তারপরে না তার মাঝে একটা কথা মিস্টেক হয়ে গেছে। আমাকে কে যেন মানে ও আমাকে বলতো যে আমি একটা কথা বলি তোমাকে, যে তোমার যদি কোনো ফল্ট পাই তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব, হ্যাঁ আমি আমার জীবনে তোমাকে রাখবো না। তো সেই কথাটা মানে আমি সবসময় মাথায় রাখতাম, কোনো যদি একটা ভুল পায় তাহলেই তো হইল। হত্যা করা যাবে না কোনো পুরুষের দিকে। তো এইটা আমার ইন্টেনশন মাথায় ছিল, যে যেহেতু আমি তার সাথে ফল্ট কেন করব। যাই হোক এটা করাতে তো আমার কে যেন একটা ফোন করছে, মানে তখন একটা ফোন আসছে, তো কথা বলে না। বলছি দেখো তো কে ফোন করছে। তখন বলে কি আমি জেরিনের ফ্রেন্ড। বলতেছে তুমি এখানে আসছো, তুমি নাকি কাউকে বলো নাই, তো তুমি বরিশালে আসছো, এটা কিভাবে তোমার ফ্রেন্ড জানে? আমি ওই যে বললাম যে আমার একটা বান্ধবীর সাথে, তো আমাকে ফোন করছিল। ফোন করাতে বলছে, আমি বলছি এরকম ও আসতেছে, ওর সাথে দেখা করতে যাই, তুই কি যাবি? বলছে না আমি যাইতে পারবো না। ওর সাথে আমি বলছি বাসায় তো অবশ্যই বলে আসছি যেহেতু আমি যাবো, তো বাসায় বলছি আমার একটা ফ্রেন্ড আসবে। তোমার আম্মু বলছে এত দূরে যাবি, কি জন্য যাবি, ভালো মন্দ দুর্ঘটনা ঘটে না, এটা তো আমার গার্ডিয়ান মা, সে তো আমাকে বলবে এগুলো। আমি বলছি যাই, আল্লাহ ভরসা। ওই যে আমার ফোনটা আসে,
যখন আমি আমাকে ফ্রেন্ড বলছে তখনই সে ফ্রেন্ড বলছে, তখন বলে তারপর আবার ফোন চেক করে, মানে ফোনে আবার আমি আবার কারো ছবি বলতে কি আমি নিজের ছবি রাখি, তারপর আমার ওই বোনের ছেলে আছে অনেক কিউট একটা বাবু, ওর ছবি আমার ফোনে বেশি। এই পরে ওই আমার কাজিন একটা ছবি পাঠাইছিল, তো এই ছবিটা আমি ডিলিট করে দিছি, কিন্তু আমি ফোন সম্বন্ধে বলতে আমি এই যেমন বুঝেন না, হ্যাঁ ওই ছবিটা রয়ে গেছে। হ্যাঁ রয়ে গেছে বলতে ডিলিট অপশনে রয়ে গেছে, যে ডিলিট গ্যালারি থেকে ডিলিট করলে যে ডিলিট অপশনে থাকে এটা আমি সত্যি জানতাম না। তারপরে বলছে এই ছবিটা করে, আমি বলছি আমার কাজ কর, তুই কেন ডিলিট করলি? আমি বলছি এটার তো কোনো উত্তর আমার কাছে নাই, আমি এটা কেন রাখবো? ওর ভাইয়ের ছবি প্রয়োজনে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছি। যাই হোক এগুলো যাওয়ার পর ও আমাকে করছে কি ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। ব্লক করার পর এগুলো হয়েছে ওর বাসায় যাওয়ার পরে, মানে ব্লক টলক করছে আমাকে, তো এত ই করছে, এক্সপ্রেশন দেখাইছে মানে আমার সাথে। তারপরে বাড়িতে যাওয়ার পর আমাকে ব্লক করছে, বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার ফ্রেন্ড আছে, এত ভালো ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ড নিয়ে থাকো। আমি বলছি এটা কোনো কথা? একটা মানুষকে মানে সত্যি বলে একটা মানুষকে করা ভালো, কিন্তু এটার তো কোনো অপশন নাই। এটা আমার ফ্রেন্ড নাকি এখন সে আমাকে ফোন করছে, এটা আমার বান্ধবী, এবার ওই আমার ফ্রেন্ড, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল রানা, কিন্তু ওর সাথে সম্পর্ক হওয়ার পর আমি ওর সাথে আমি কথা কখনো বলি নাই। তো ওর কাছে বলছে, ও আবার আমাকে ফোন করে ওটা শয়তানি করার জন্য, মজা করার জন্য, যে তারপরে ওই ফ্রেন্ড, তো আমি আসলে তখন চিনতে পারিনি, ওর সাথে কথা বলে না, অনেকদিন কথা বলি না, তো এই জন্য করে ফোন করছে। তারপরে আমাকে বলে যে আমি বলছি সত্যি আমি জানি না, তখন বলতো কি তুই আমার প্রমাণ দিবি, মানে সে সবকিছুর প্রমাণ চাইতো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ওর তো বলি নেই। হ্যাঁ ও বগুড়া চলে আসলো, আপনি হচ্ছে বরিশাল চলে গেলেন আপনার বাসায়। হ্যাঁ তারপরে ওই ব্লক করার পর আমি অনেক কান্নাকাটি করছি যে তুমি আমার ব্লকটা খোলো, আমার কথাগুলো শোনো, আমি কিছু করি নাই। তারপর বলতেছে তুই প্রমাণ খোঁজ, তারপরে আমি তোর সাথে কথা বলবো। তখন আমি তো কাউকে বলি নাই, যেহেতু আমি বাসায় বলছি, আর বলছি হচ্ছে বাসায় বলছি, আর আমার ফ্রেন্ডকে বলছি। তখন আমি সাথীরে বলি যে আচ্ছা তুই কি কার সাথে মানে বলছো যে আমি বরিশালে ওর সাথে দেখা করতে গেছি? ও স্বীকার খায় না, যে বল না আমি কাউকে বলি নাই। তখন আমার মনে হইলো যেহেতু ফ্রেন্ড বলছে, আমার নাম্বার তো এমন কোনো লোক জানে না। তারপরে আমি ওরে আনব্লক করে, মানে ওর সাথে আমি আমার ফ্রেন্ডে আমি আনব্লকই করে দিছি, যে এটা আমার জানার জন্য, যেহেতু ওর সাথে সম্পর্ক, ওর সাথে আমি এখন কারোর সাথে কথা বলি না, এখন আমার তো জানতে হইবে, আমার প্রমাণ খুঁজতে হইবে। তখন ওরা আমাকে মেসেজ করে, তখন বলছে যে দেখবে শয়তানি করছি। ওই যে মেসেজগুলো আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিছি, শেষ, মানে এই নিয়ে আর কোনো ঝামেলা না। তারপরে কন্টিনিউ সম্পর্ক আমাদের ঠিকঠাক ছিল। তারপরে হচ্ছে এরকম আরো প্রায় 8-9 মাস এরকম আমাদের সাথে কন্টিনিউ কথা যোগাযোগ হওয়ার পর তারপরে বলে ও বলে আমি বলছি আমার তো বাসা থেকে বিয়ের জন্য করে। এটা আমি বলতাম যে বাসায় যদি আমি বলি যে মা আমি এখনো 2 বছর পর বিয়ে করবো তাহলে সমস্যা নেই, কিন্তু তারপর আমি ওকে বলতাম দেখো মানে কথার মানে ধরনটা কি করতে চাই, হ্যাঁ বোঝার জন্য। ও বলতেছে যে আমি 25 সালে বিয়ে করবো, তার আগে আমি বিয়ে করবো না। ওকে ফাইন, সমস্যা নেই, 25 সাল 26 সালের তো কোনো অপশন না। যাই হোক এরকম বলছে। তো আমার বাসা থেকে প্রপোজাল আসছে, আসার পর আমি আমার আম্মুরে বলছি যে মা দেখো আমি অনার্স শেষ করি, তারপর তোমরা দেখো। কিন্তু আমি কখনো আমার আব্বু আম্মুরে বলতে পারি নাই যে আমি একজনকে পছন্দ করি, তার জন্য আমাকে রাখো। মানে আমার মাথায় এটা ছিল যে আমি যদি বলতে যাই তাহলে হয়তো যখন তার সাথে আমার সম্পর্কটা থাকবে না তখন আমার মাও কষ্ট পাবে, বাবাকে বাদ দিলাম। প্রেজেন্ট করতে পারিনি আমার আব্বু আমার কাছে। আচ্ছা গল্পটা আমরা শুনি। হ্যাঁ বলেন আপনি। এরকম করতে করতে তার সাথে
আমি জোর করে কথা বলি। আমি যদি ওকে একটা ভিডিও ফোন দিতে চাইতাম, বলতো কি এত ভিডিও ফোন কিসের জন্য? আমি বলছি দেখার জন্য, মানুষ ভিডিও ফোন করে কিসের জন্য? আমি যদি বারবার ফোন করতাম তখন আমাকে বলতো এত ফোন করে কেন? জেরিন, এত অসহায় বোধ করার কি কারণ? নিজেকে এত ছোট, এত অসহায়, ও না ভালোবাসলে জীবন চলবে না, এভাবে ভাববার কি কারণ? আমি এই জিনিসটা নিতে পারি না, একটু মানুষ আমার সাথে মিথ্যা কথা বলবে, মিথ্যা প্রচারণা কর, মানে মিথ্যা ভাবে যে আমার সাথে সম্পর্ক আন্ডারস্ট্যান্ড, থাকবে। বাট এত সস্তা ভাবা নিজেকে কি কারণ? যে পরিমাণ হাইট, যে লুক, যে মানুষটাকে আমি দেখেছি এবং যেভাবে কথা বলে, এই মানুষটা চাইলেই পারিবারিকভাবেও যদি বৈবাহিক সম্পর্কে যায়, সবচেয়ে বেস্ট জিনিস ডিজার্ভ করে। এত দুর্বল, এত অস্থির, এবং মনে হচ্ছে যে ও যদি আমাকে কোন রকমের দয়া করে তাহলে যেন আমি বেঁচে যাই, এই ভাবনাটা ভাবার কি কারণ? আর ওই যে আপনি- আমি তার মানে একটা মানুষের মায়া, যেমন আমার আহারে মায়া। রাইট, আপনি বললেন যে মিথ্যাটা নিতে পারেন না, কি তারপর? মিথ্যা বললো সে, ওইটা একটু শুনবো। যে আমার সাথে যে এই যে কথাগুলো বলছে, আমাকে সে ভালোবাসে, আমাকে ছাড়া সে থাকতে পারবে না, আমাকে প্রত্যেক মুহূর্তে মিস করবে, কিন্তু আমাকেও একটা কাজ করবে, যেহেতু সত্য বলবে যে দেখো আমি তো দুজনা যা মানে অপেক্ষায় কেন বসে মানবে না, আছে। তার কারণ কি? এত দূরত্ব। তারপর বলতো আমার বাবা বিয়ে করবে, মানে আমি বিয়ে বাপরে। করব, মানে আমার বাবা ফ্যামিলি বিয়ে করাবে? হ্যাঁ বিয়ে করাবে, তখন সেখান থেকে টাকা নিবে 10-12 লাখ 15 লাখ এরকম টাকা নিবে। আচ্ছা, এটা কি বগুড়ার ট্রেডিশন নাকি? আমি বগুড়া বলতে জানি না। উত্তরবঙ্গে, এটা বগুড়া, হ্যাঁ, আচ্ছা, উত্তরবঙ্গে হচ্ছে এটা চলে, এই যে যৌতুক প্রথা, কিন্তু হ্যাঁ? যৌতুক প্রথা মানে বরিশাল কিন্তু যৌতুক মুক্ত, মানে যৌতুক নিয়ে কখনো ইয়া হয় না। ছি, আমরা কারণ ঘেন্না করি, এটা একটা কারণ আছে, কারণ নওগাঁর বরিশালের পাশের মেয়েরা জেলা অনেক সুন্দর। রাজশাহী, আমি ঘেন্না করি আমরা। ছি, এটা সত্যি, হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো হয়, না, it's not proven কিন্তু yet. No, no, no. কিন্তু এটা ওসিলা হিসেবে এসে বলতেছে, তুই হ্যাঁ, এত বোকা কেন রাইট তোরা? রাইট, এটা উসিলা আসলে। বগুড়ার এরকম অনেক মানুষ আছে, বা উত্তরবঙ্গের এরকম অনেক, সেই যে আপনার পাশে একজন উত্তরবঙ্গের মানুষ বসা। না এটার কারণ যেমন কোনোদিন শুনিনি যেমন তো। 10টা ছেলে শান্ত। থাকবে, ওটার লাইফে শোনেনি এগুলো। এটা এক্সকিউজ। মানে 10টা ছেলে, তুই মানে এখন বল, সব তুই যে excuse খারাপ না? সেটা না। লাইফে শোনেনি এসব। ছি, আচ্ছা, আমি দুঃখিত। আমরা ঘেন্না টাইপের জিনিস, না, এটা তবে- যে টাকা অমুক সমুক, আরে বেটা ওসিলা হিসেবে ও ব্যবহার করতে আমাকে এগুলো এটা কথা। বলছে যে আমার বাবা একটু লুবি, যে আমার আচ্ছা, বাবা আচ্ছা। টাকা নিয়ে, হ্যাঁ, তাহলে এটা সে- ফ্যামিলি ওয়াইজ হতে পারে, হ্যাঁ, হয়তো তার সে ফ্যামিলিতে এই আমাকে- ট্রেডিশনটা আছে। তারপরে আবার বলে কি যে এত দূরত্ব, তারপরে আমাকে এরকম বলতো, অপমানজনক কথা বলতে কি, আল্লাহ তো আমাকে বানাইছে, আমি দেখতে খাটো, ওর সাথে কি আমাকে মানাবে? ও কি কে দেখতে? খাটো? আপনি কে দেখতে খাটো ভাব? খাটো? কে খাটো? কি বলে আমি- সব? তুই খাটো? ক্যামেরাটা একটু Oh my করতো, God! ক্যামেরাটা একটু কর, আমি দেখতে খাটো। ফোকাস করে, কাছে আয় তো একটু, আমাকে- কাছে আয়। আমাকে মানুষ লম্বা বলেই জানে, 5'10", ইজ আ ভেরি স্মার্ট হাইট ইন বাংলাদেশ পার্সপেক্টিভ। কাছে আয়। 5'10". বুঝলাম আমি না। কিন্তু তোকে বোন হিসেবে চিন্তা করে পাশে নিচ্ছি, রাইট? ঠিক আছে। তোর কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, আই এম 5'10" রাইট নাও, রাইট? এটা বাংলাদেশের পার্সপেক্টিভ ইজ আ ভেরি গুড হাইট। এটা কিন্তু আমি কিন্তু সে আমার থেকে অনেক নাইজেরিয়া লম্বা। বা কেনিয়ার কথা বলতেছি না, বাংলাদেশের পার্সপেক্টিভে। এই মেয়েটি অলরেডি আমার চুলের উপরে, মানে মাথা ছুঁই ছুঁই। এই মেয়েটি শার্প হাইট, শার্প ফিজিক, একা বলতেছে কি দেখতে খাটো। হ্যাঁ, আমি দেখতে খাটো, আরো কিন্তু কি? সে আমার থেকে অনেক লম্বা। হোয়াটএভার ইট ইজ, সেটা তো শালা সমাজের বাইরে। এক্সকিউজ। হ্যাঁ, ওকে, যেহেতু আমাদের হাতে টাইম নেই বেশি, আমরা গল্পটা যাব। হ্যাঁ, তারপরে তারপর ওর সাথে আমার এরকম কন্টিনিউ কথা, এরকম ভালো মন্দ হতেই থাকে, ঝগড়া টুকটাক লাগে থাকে, আর আমাকে টুকটাক ঝগড়া লাগে থাকে। তারপরে একটু ঝামেলা হলে আমাকে ব্লক করে দেয়, কিন্তু আমি এখন পর্যন্ত এই যে দেখতে খাটো এই কথা বলছে? হ্যাঁ, ও আমাকে বলছে আমি দেখতে সুন্দর না, সুন্দর না, ঠিক আছে, আমি সুন্দর না? সুন্দর না। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখেছি মেকআপ ছাড়া তাকে। এটা আমি আসলে আমার ওর জন্য, মানে আমার ওর জন্য কোনো মেসেজ নাই, কিন্তু এই যে কথাগুলো না, আমি চাই ও শুনুক, ও দেখুক, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এটা চাই। হ্যাঁ, হ্যাঁ। আমার ওর কাছে মেসেজ দেওয়ার মতন কোনো অপশন না, মানে কোনো হ্যাঁ। শব্দ নাই। অলরাইট অলরাইট। আমরা এর পরে আরো ঘটনা, আপনি আমাকে অফ এয়ারে বলেছিলেন, আমি চাই যে আপনি ওগুলো অন এয়ারেও বলেন। হ্যাঁ। তারপরে এরকম কন্টিনিউ সম্পর্ক চলে, তো আমাকে প্রথমবার ওই তো একটু ঝামেলা হয়েছে, দ্বিতীয়বার দেখা করছি, দ্বিতীয়বার আমাকে বলতো যে তুমি দেখতে খাটো, তুমি সুন্দর না, তোমার কে বিয়ে করবে? আর আমি তো অসুস্থ হলি, মাথা ব্যথা হলি, তোর এত সমস্যা, তোকে কে বিয়ে করবে? তোর তো ডক্টর দেখাইতে দেখাইতে তার টাকা শেষ হয়ে যাবে। তো ছেলেটি আমাকে অনেক বিয়ে সুন্দর। করার দরকার নাই, আমাকে বিয়ে ওই করতে, ওই ছেলেটাকে পেটে অনেক টাকা না সুন্দর। থাকলে তুই আমাকে বিয়ে কেন করবি? ওই ছেলেটিকে অনেক সুন্দর।
হাইট তো অনেক বললা, বাট সুন্দর অনেক, রাইট? আমার চোখে সুন্দর, কিন্তু ওই মানে জনগণ কি বলে, অনেক সুন্দর? আসলে এটা না মানুষজন কি বলে? মানুষজন কি বলে, সুন্দরই বলে। না মানে সে সেটা আমাকে তো- সে আমাকে প্রেজেন্ট করছে যে সে সুন্দর। না না, যারা দেখেছে তোমার পরিচিত জন, তারা কি বলে তাকে? আমার স্বাস্থ্যপন অবশ্য অফলাইনে বলতে কি, আমি তার একটা পিকচার ওই নাম্বার আচ্ছা দেখিয়েছেন বিভূতি- দেখাই না, আমার বিভূ ফোন আসছে। বিভূ মোবাইলে তখন তোলা। আমার বোন বলছে যে তুমি এটা কে, আমি বলছি আমার একটা ফ্রেন্ড। তখন আমার বোন বলছে বাবা এদের কেমন ভালো, মানে আমার বোনের পছন্দ, মানে আমি একটা হ্যাঁ, কথা বলি, হ্যাঁ। আমার ফ্যামিলির বাবা মা বাদে, ভাই বোন বাদে, আমার আদার যে রিলেটিভ কেউ পছন্দ করে কেউ না। পছন্দ করবে না। তার মানে আচ্ছা। সবচেয়ে বেস্ট ছবিটাই কিন্তু প্রোফাইলে রাখে, ভিভো টিভো মানুষ দিয়ে রাখে, তুলে right. ফিল্টার টিল্টার মাইরা হ্যাঁ, সবচেয়ে রাখে। সুন্দরটা সেটা দেখেই পছন্দ করেনি, রাইট? যাই হোক ও করে না, কিন্তু হ্যাঁ। আমি তখন আপুরে এটা বলতাম যে যে একটা মানুষের চেহারা খারাপ হতে আহা, পারে, কিন্তু আহা। মানে আমি ওর মনটা খারাপ না। মনটা খারাপ না এবং হাইট বড়, ওর পা আকাশে থাকে, পৃথিবীর আকাশে উপর মহাকাশে কি হচ্ছে সে এরকম খবরটা রাখে। আমার বোন আবার বলতো কি ঠিকই তো, কেউ কাউকে যদি ভালোবাসে কালো হলেও তার কাছে সেটা অনেক একটা কিছু। কথা আছে না, পীড়িতের পেতনিও ভালো। হ্যাঁ হ্যাঁ রাইট, ওরকম এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বলাতে তারপর? তারপরে দ্বিতীয় যখন ওর সাথে আমার দেখা, এইসব আমাদের সাথে না, আমি টুকটাক- এটা জিজ্ঞেস করলাম যে এত হিউমিলেশন করছে, তারপর তোমার কোনো অবজেকশন নাই? আমি কিছুই বলিনি। এটা কেন, আমার এটাই জানার ইচ্ছা করো। মোল্লা আমি সিয়াম শুধু এটা বলেছেন, বলতাম যে আমাকে তো টেক্সট নেই তো? মোল্লা সিয়াম বলেছেন একটু সুন্দর হলে মানুষের অহংকার বেড়ে যায়। মিথিলা লিখেছেন ঘুম আসছে। সাজু মোল্লা লিখেছেন শেষটা কি হতে যাচ্ছে, একটু দেখেন কি হতে যাচ্ছে। মিলু লিখেছেন মেঘলা আপুকে এখন মিস করি। আচ্ছা আপনার এই জ্যোতি লিখেছেন গুরু আমি আসবো আবার। জ্যোতি মেয়েটাকে মনে আছে আপনার? Of course মনে আছে। বলেছিলাম যে যে কোনো সময় পারমিশনও লাগবে না, হ্যাঁ। তুই চাইলে আমাদের প্রোগ্রামের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসে যাবি, হ্যাঁ যদি কাম। সে হয়তো আসতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে এরকম টুকটাক আমাদের মাঝে হয়। তারপরে দ্বিতীয়বার এরকম দেখা হয়েছে, তারপর চলে গেছে। ওরকমই দেখা হয়েছে যে আসছে, যেহেতু বর্তমান দূরত্বে, অবস্থায় আসি একটু। চলে গেছে। তারপরে আমাদের সাথে আবার ওরকম ঝামেলা হয়েছে, ব্লক এগুলো তো রেগুলার ইস্যু, ব্লক আনব্লক চলে। হ্যাঁ তারপরে কয়েকবার শুনছি, বাট এখন বর্তমান কি situation? বর্তমানে হচ্ছে তার সাথে আমি অনেক কান্নাকাটি অনেক কিছু বলে তখন বলছি না আমি বিয়ে করবো, অনেক টাকা নিয়ে বিয়ে করবো, তুমি আমার টাকা দাও। আমি বলছি হ্যাঁ আমি তোমার টাকা দিব, মানে এই কথাগুলো আমি ওরে বলছি। যে বলছে হ্যাঁ ও বলতো কি তাহলে মানে 10 লাখ টাকা দাও। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, একটু পরে আপনি শুনলে। না আমি বলবো না, ও বলবে। আদৌ কি নওগাঁ চতুর্থরা নওগাঁতে থাকে, আবার পাশের জেলা, কিন্তু এই খুব কথাটা খারাপ লাগতেছে। না, এই কথাটা আমাদের হচ্ছে এলাকার লোকজন কি একটু মফিজ মানে মানুষ, জানিস তো এটা? মফিস হচ্ছে, এটা বলে হচ্ছে মানে রংপুরে। আন্ডারস্ট্যান্ড রংপুর, বাট আমাদের খুব কিন্তু রংপুরে আমার বোনের বিয়ে হয়েছে, কাজিনের আর্মিতে জব করে, একটা টাকাও লাগে নাই। ইউ সেড কারেক্টলি, ওই এলাকার লোকজনকে মফিজ বলে, বাট উত্তরবঙ্গ এরকমই জানে। আর আসলে রাজশাহী শুনলেই তো জানিস, পার্সোনালি সবাই তো খারাপ না। রাজশাহী তো শুনলে তো 10টার মধ্যে- জানিসই যে খুব ভদ্র লক্ষ্মী। না না 10টার মধ্যে এরকম ধান্দা না এটা বাজ, আমি বিশ্বাস করি, রাজশাহীর লোকজন অনেক ভদ্র, কিন্তু এরকম ধান্দা বাজ। চাপাইয়ের লোকজন ভালো। একটু চালুক আছে রাজশাহী, ও হার্ডকোর রাজশাহী। আপনি রাজশাহী? আচ্ছা আচ্ছা। তারপর হ্যাঁ। তারপরে এরকম আমি বলছি ঠিক আছে, তারপরে 10 লাখ টাকা। আমি বলছি আমি না টাকা চাচ্ছে? হ্যাঁ বলছে তো কে রে শালা তুই? বলছি চোর চোরটা। তুমি আমাকে তোর কারণে তো উত্তরবঙ্গের তেজ মারা গেছে। আমি শালা তোরা পাইলে হয় রে ভাই, তারপরে আমি বলছি কি আমার কাছে নাম যদি ঠিকানা এক্সপোজ করে দেবো নাকি? না 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 চোরের বাচ্চা চোর। হ্যাঁ, আমি বলছি কি যে আমার কাছে তো এত টাকা নাই, এত টাকা থাকলে আমি তোমাকে ঠিক দিতাম। হ্যাঁ এটা আমি ওকে বলছি, কিন্তু তারপর আমি আমার ফ্যামিলির সাথে এটা শেয়ার কিন্তু করতে অবাক পারি। করার কথা হচ্ছে জানিস, যখন রাশিয়ান অগাশনে মানুষ জানে যে এরা খুব দুর্বল, হ্যাঁ। এরা খুব ভালো, Innocent, লক্ষ্মীমন্ত টাইপ, ইনোসেন্ট এন্ড নিষ্পাপ এন্ড মফিজ টাইপ, আর বরিশাল শুনলে ঘাবড়ায় যায়। হ্যাঁ বরিশালের পর চান্স নিচ্ছে নওগাঁ। হ্যাঁ ভাবা যায়। আচ্ছা হ্যাঁ তারপরে শুনি। তারপরে আমি বলছি যে তারপর আমি বাসায় এরকম বলছি যে যেহেতু আমাকে বিয়ে, আমার আব্বু যেহেতু চাকরি করছে, রিটায়ার্ড অনেকগুলো টাকা পাইছে, ইস, হ্যাঁ তো আমার বাবা করছে কি যেহেতু যার যার টাকা আলাদা আলাদা করে দিচ্ছে, আর তাদের যেহেতু যদি বাবা চলে যায় এখন কি তাহলে দিয়ে দিবি ওরে? না মানে এটা ওর ধারণা আর কি। মানে আমি আমার ফ্যামিলিকে Plan করছিস? বলছি যে আমি যেহেতু যা যা পাবো আমারটা আমারে দিবা, মানে এরকম আমি বলি টাকা নাই, দিয়ে দিবি ওরে। আমি এরকম বলি নাই যে তুমি আমার হাজবেন্ড কে দিবা, আপনি বলছেন যে আমারটা আমাকে দিয়ে দিবে, আমাকে- বুঝায়। এটা বলছি, কিন্তু- উদ্দেশ্য তো অনেক, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ফ্যামিলিতে যদি বলি যে এরকম টাকা তাহলে চাই, তার মানবে না। তাহলে ওর আমার উদ্দেশ্য তো একদম টাকা নিয়ে ওরে দিবে। মাইরে ফেলবে। এটা কখনো লম্বুর সাথে বিয়ে যেহেতু করবে, আমি এটা হচ্ছে মেন ফ্যামিলির ছোট, উদ্দেশ্য। মানে আমি টোটাল ফ্যামিলির ছোট। আন্ডারস্ট্যান্ড। তারপরে তারপর এরকম হওয়াতে আমি বুঝি, তারপর সব ঠিক ছিল, ঠিক থাকাতে পরে আমার সাথে টুকটাক ঝামেলা এই এরকম। জেরিন যে তথ্য দিচ্ছে এটা সঠিক কিনা? এটা তো শেষে শুনবে।
তুমি যা বলছো সব সঠিক কিনা? কারণ ওর পিন্ডি চটকানোর ব্যবস্থা করব আমি একটা কারণে, যে উত্তরবঙ্গকে বেজ্জত করার মিনিমাম অধিকার ওই চুতিয়ার নাই। কিন্তু আমি চাই না। ও তারপর মোহাম্মদ ইমন লিখেছেন টাকা কি নিয়েছে নাকি? হ্যাঁ, সবাই এক্সাইটেড আপনার গল্প শোনার জন্য। তারপর বলেন, তারপর কি? এখনই বললেন না নিছে কিনা? আরেকবার বাপ, এই কথাগুলো যা বলছো যে সঠিক কিনা? হ্যাঁ সঠিক না, তাহলে আমি কেন বলবো এগুলো? তার জন্য আমার কেন এগুলো? পিন্ডি চটকানোর জন্য আমি এখন থেকে বের হব। বাইরে কেউ কোনো অন্যায় করলেও ঘরের মধ্যে যখন অন্যায় করে তাকে মানা যায় এটা না। মেনে নেওয়া যায় না। তারপরে আমি আমার ফ্যামিলিতে ওরকম ভাবে আমি প্রসেস করে রাখছি যে আমার যতটুকু প্রয়োজন সবকিছু ঠিক ছিল। তো আমি তো জানি যে তারপরে মাঝে আমি মানে ওর সাথে ঝামেলা হয়, তখন আমি একদম সম্পর্ক শেষ করে দেয়। তখন আমি মানে খুব অসুস্থ হয়ে যাই। হসপিটালে আমার একটা বোন আছে, তখন আমার আম্মু বাসায় ছিল না, নানা বাড়িতে গেছিল। যেহেতু আমার আম্মু আবার না মানে আমার নানার একমাত্র মেয়ে। তখন ওই আমার বোন আমাকে হসপিটাল নিয়ে যায়। তো ও কিভাবে যে আমি অসুস্থ হই কিভাবে যে জানে আমি জানি না, কার মাধ্যমে জানে। কিন্তু অসুস্থ হয় তো আমাকে ফোন করে যে তুমি এটা করো কেন, ওইটা করো কেন। তারপরে আমার ভিডিও ফোন করে বলে কি যে তোমার একটা কথা বলি, আমার ফ্যামিলি যেন তোমাকে পছন্দ করে, তুমি মানে কোনো করবা না, মানে টেনশন করবা না, তোমার দেখতে যেন মানে দেখে যেন পছন্দ করে। এই চতিয়ার বাচ্চা, মাদার চোদ, তুই কিরে মাদার চোদ? যে অনেক সুন্দর, এই কাটিস না, অনেক সুন্দর অনেক ভালো দেখাতে, মাদার চোদ, ফকিন্নির বাচ্চা, কোনাকাঞ্চিতে থাকিস, মাদার চোদ। তোর 14 পুরুষে যদি পিন্ডি আমি এতে সামনে না চটকায় তা আমাকে হিজড়া বলে রাখিস। এই মেয়েটার কথা যদি সত্য হয়ে থাকে, যে সৌন্দর্যের বর্ণনার কারণে তুই যেভাবে ম্যানিপুলেট করেছিস, হিউমিলেট করেছিস, এগুলো আমাকে বলছে, সেটা মন থেকে। তোর যদি পিন্ডি না চটকায়, তোর 14 পুরুষের ভিটা বাড়িতে যদি ঘুঘু না চড়ায়, আমাকে তুই হিজড়া বলে ডাকিস। এর তথ্য যা বলতেছিস যদি সঠিক হয়ে থাকে, খোদার কসম তোর পিন্ডি আমি চটকায় ফেলবো। এবং এটা আমার চ্যানেলের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত না, এটা আমার ব্যক্তি এতেশামের ওয়াদা তোর প্রশ্নে। চুতিয়ার বাচ্চা, টাকা খাওয়ার জন্য কম বয়সে এরকম মেয়েটাকে হিউমিলেট করিস, একটা মেয়ের সৌন্দর্যকে নিয়ে অপদস্থ করিস, ফকিন্নির বাচ্চা। মানুষের কাছ থেকে মানুষের টাকা নেওয়ার বহু রকমের উপলক্ষ আছে, মাধ্যম আছে। কিরকম ডেসকেবল মাদার চোদ তুই, যে একটা মেয়ের ইমোশন, মেয়েটার কেয়ারিংনেসের নটান কিছু দেয়, তার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দাবাজি করিস। ইউ আর ফার্স্ট ক্লাস, ওয়ান অফ দ্য টপ ক্লাস ডেসকেবল মাদার চোদ। তোর কপালে খারাপই আছে শালাশন। যদি সত্যি শুনে থাকি যে কথাগুলো মেয়েটি বলতে, সবগুলো কথা যদি সঠিক হয়ে থাকে এবং এটা যদি জাস্টিফাইড হয়, তোর কপালে খারাপই আছে। ইউ জাস্ট স্টার্ট কাউন্টিং ইউর লাইফ ফ্রম নাও অন। এবং আমি এতেশাম, আমার পক্ষ থেকে এটা ওয়াদা থাকলো, এটা ঢাকা এফএমের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত না। একটা মেয়েকে কিভাবে তুই ম্যানিপুলেট করিস, একটা মেয়েকে কিভাবে ধান্দাবাজি করে তার কাছে টাকা খাওয়ার ব্যবস্থা করিস, যে মেয়েটি কথাগুলো বলছে যদি কথাগুলো সঠিক হয়ে থাকে, আর যদি বেঠিক হয়ে থাকে সেটাও সম্মানের সাথে, তুই না, তুমি না, আপনি বলে বলতেছি, আপনি আসুন এবং আমাদের চ্যানেলে এসে সেটা রিপ্রেজেন্টেশন করুক। বাট কথাগুলো যদি সত্য হয়ে থাকে, কসম খোদার, তোর ভিটা বাড়িতে যদি ঘুঘু নাচার হয়, আমার নামে হেতে সামনা। এরকম যাই হোক, টুম্পা ইসলাম বলেছেন এইরকম মানুষগুলো খুবই খারাপ। একজন লিখেছেন ওকে, ও কমেন্টে চলে গেল। একজন লিখেছেন ওকে ঘন্টা হিসেবে পিটানো দরকার। আচ্ছা, তারপর আমার মুখে যদি একটা ব্রণ হইতো, সেটাও কি জন্য হইতো, সেটা ওকে আমার বলা লাগতো যে আমার মুখে কেন ব্রণ হয়। কেন বলতে হবে? আরে কি অদ্ভুত ব্যাপার। কেন বলতে হবে? আপনার বয়স কম, আপনার ব্রণ হবে, এটাই তো স্বাভাবিক। ওফো, হ্যাঁ, এরকম মানে প্রত্যেকটা কাজে আমার অসহায় কেন ভাবতে হবে? এই জিনিসটা তো আমার ব্রেনে ঢুকতেছে না তখন থেকে। কেন নিজেকে এত দুর্বল ভাবতে হবে? কেন নিজেকে এত উচ্ছিষ্ট, এত এত অবহেলিত, এত ক্ষুদ্র ভাবতে হবে? ওই যে প্রথম একটা কথা আমি বললো না যে মানুষ তো বিদেশ থেকে এসব বিয়ে করে। বর্তমান সময়টা শুনি, বর্তমান কি অবস্থা? বর্তমানে ভালো লাগতেছে না আমার শুনতে। এরকম এত দুর্বল চিত্তের মেয়ে, এত অবহেলিত মেয়ে, এই পৃথিবীটায় এখন এরকম না। এক্স্যাক্টলি আমার শান্ত এরকম না, আমার আশপাশে যে মানুষজন দেখতেছে এরকম না, আমি এরকম জেরিন দেখতে চাই না। এই পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা দে আর লিডিং
জাস্ট ফ্রম দ্য ফ্রন্ট, তারা আমাদের চাইতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। রেজাল্ট কারা ভালো করতেছে? মেয়েরা। সবচেয়ে ভালো জায়গাতে ডেফিনেটলি রিপ্রেজেন্ট করতেছে কর্পোরেটে কারা? মেয়েরা। সবচেয়ে দারুণ কিছু করতেছে কারা? মেয়েরা। সো এই জায়গাতে এরকম জেরিনের পুতু গল্প আমার শুনতে ভালো লাগতেছে না, খুব অসহায় লাগতেছে, বিরক্ত লাগতেছে। তারপরে আমাকে কারণ এরকম- আমার ওরসে, আমার জিনেও যদি একটা কোনো মেয়ে জন্ম নেয়, আমি এরকম মেয়েকে কোনোভাবেই কল্পনা করতে পারবো না। তারপর যদি এরকম মেয়ে দেখে ফেলি যে এরকম মেয়ে আমার ওরসে জন্ম নিয়েছে, খোদার কসম গলা টিপে মেরে ফেলবো। আমি কোট আনকোট বলতেছি, গলা টিপে মেরে ফেলবো। আমার এরকম মেয়ের দরকার নাই। তারপরে আপনার আমাকে বলতো যে কেন দুর্বল ভাবতে হবে এরকম? তারপর ওর খালা আমরা কি চোখ কি বাড়িতে রেখে আসছি? এই শান্তিকে বাড়িতে চোখ রেখে আসছে? যেমন দেখতেছি এই মেয়েটিকে, যেমন লাগতেছে দেখে কথা বলতে গিয়ে, বোন বলে সম্বোধন করে বললাম আমি, কেন নিজেকে এত ক্ষুদ্র ভাবতে হবে? কেন ভাবতে হবে? পৃথিবীতে আর অপরচুনিটিস নাই, পৃথিবীতে আর অপশন নাই। তারপরে ও আমাকে বলতো কি যে ওর মানে ওর ফ্যামিলিতে বলতে ওর 2 ভাই আর ওর বাবা মা। তারপরে ওর খালারা ছিল, 2-3টা খালা ছিল। 5 মিনিট শেষ করতে হবে গল্প, শেষ করো। বর্তমানে অবস্থা বলো। হ্যাঁ, খালারা বলতো কি যে মানে ও বলতো আমার যে আমার খালারা 1000 মেয়ে দেখে একটা মেয়ে বিয়ে করাবে, এরকম কে বলতো রে আমাকে। এটা? কোন দেশের রে? কোন জমিদার? আমি তোর গোটা চিনি, নওগাঁ রাজশাহী সবার। তারপর আমি বলি কি তুমি ম্যানেজ করো, তুমি যেহেতু চাকরি করো। 1000 দেখে তুমি তো শালা। তুমি তো কি করে ও? চাকরি করে কি চাকরি করে? বিজেপিতে। আচ্ছা। হোয়াট এভার ইট ইজ, বিজেপি এমন ইটস নট এ বিগ টাইম অফ তারপর প্রোফাইল। বলতেছে কি আমি বলছি তুমি তো চাকরি করো, তোমার তো এত সমস্যা, তুমি তো ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারো যদি করতে পারো, ফ্যামিলির হ্যাঁ, যদি হ্যাঁ। সমস্যা থাকে, ফিনান্সিয়াল। এবং আমি কি জানো, বিজিবি বলো, পুলিশ বলো, আর্মিজ বলো, স্পেশালি আর্মি কমান্ড যেখানে আছে, আমি তো আর্মির পরিবারের একজন সন্তান এবং আর্মিকে কলিজা দিয়ে আমি ভালোবাসি এবং পছন্দ করি। যে মেয়ের সাথে কোনো যদি কোনো অ্যাবিউজ করে, এর মিনিমাম কোনো চাকরি তো দূরের কথা, ওর টিকবার মিনিমাম কোনো ক্ষমতা, এটাকে জানা আছে তোমার? জানা যে আছে। কোনো মেয়েদের সাথে যদি কোনো অ্যাবিউজে জড়িত থাকে জানি, কেউ, এটা জানি। তারপর হচ্ছে যেহেতু আমার ফ্যামিলি তো এসব ডিফেন্সের লোক আছে, হুম। তো আমার নিজের আপন বোনের হাজবেন্ড, তারপর কাজিন, আপন কাজিন। জানো তো যে বউ যদি হ্যাঁ, এসে বা কেউ যদি কোনো মেয়ের সাথে অ্যাবিউজ করে, তার মিনিমাম কোনো জায়গা হয় না ওখানে। তৌহিদ নূর লিখেছেন ওকে সামনে পাইলে পিন্ডি চটকাইতাম। আপু আপনি আমার দাদু বাড়ি এলাকার লোক, তারপরে প্লিজ হচ্ছে নিজেকে যখন দুর্বল বলে, ভাববেন না। তারপরে ওর সাথে হ্যাঁ। আমার তৃতীয় শেষ করো, গল্প শেষ করো। ওই লাস্ট ও আরেকবার ছুটি আসে, তখন 7 দিনে কতদিন ছুটি হয়, তখন আপনার করছে ও বাড়িতে আসছে, তোর একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে 10-এ পড়ে, শেষ করো। সে মনে হয় 6-7-এ পড়ে, এরকম ভাবে মানে সেমের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাচ্ছে, ছেলে মেয়েটার আবার 4 বছর একটা বাচ্চা আছে। তো ওদের এলাকায় গেছে, যাওয়ার পর ওরে আটকাই দিছে। মানে ওই মেয়ে বসে তো, যেহেতু আমাদের এলাকায় আসতো। কোনো মিথ্যা তথ্য যেন না হয়, বারবার বলতেছি, কারণ আমি চ্যালেঞ্জে চলে গেছি। না, এটা মিথ্যা না, এটা ও আমাকে যেটা বলছে। ইনভেস্টিগেশনে যাব এটা নিয়ে। এবং ওই ছেলের পক্ষ থেকে আমি বারবার বলছি যে উনি যদি ওনার জায়গা রিপ্রেজেন্ট করতে চান, আপনি বলছে এই কারণে, যদি সে মিথ্যা বলে থাকে, ওনার জায়গা যদি সঠিক জায়গায় উনি থাকেন এবং কথা বলতে চান, ডেফিনেটলি উনি আমাদের এখানে এসে কথা বলবেন। সেই জিনিসটা আমরা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থাও এখান থেকে করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ওই ফ্রেন্ডের বাসায় যায়, মেয়ে ফ্রেন্ডের হ্যাঁ বাসায়। মেয়ে ফ্রেন্ডের বাসায় যায়। যাওয়ার পর ওই মেয়ে করছে কি, ওই যে কেসি গেট থাকে না, মানে ইট দিয়ে করা ঘর, কেসি গেট আটকাই দিয়ে তারপর লোকজন জড়ো করছে, বলছে কেন যে- ওই মেয়ে বিয়ে করে নেই? না, ওই মেয়ের তো 4 বছর বিয়ে হয়েছে, ডিভোর্সি, divorcee, আচ্ছা, আচ্ছা, ডিভোর্সি, 4 divorcee। বছর একটা বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যাওয়াতে মানে ওরে বলছে যে তুমি যেহেতু আমাদের এলাকায় আসছো, তাই আমাদের বাসায়। শিখলি বিয়ে যারে বলে, ওটা বেড়াই আমাদের যাবে। এলাকায় চলে। হ্যাঁ, তারপরে দরজা টরজা লাগিয়ে দিয়ে বিয়ে করে নেয়। তারপর এরকম গেছে, যাওয়াতে এখন দরজা আটকাই দিয়েছে, আর বাবা কিন্তু বাসায় ছিল দিয়ে বিয়ে করে ফেললো। না। তারপরে এরকম লোকজন জড়ো করছে, এখন বলছে যে আমারও বলছে আসার জন্য, আমাকে ইনভাইট করছে, তো আমি আসছি, এখন আমার তো কোনো দোষ নেই। তো আমি যে জড়ো টড়ো করছে, তারপর বলতেছে আমি ওর 1 ঘন্টার জন্য হইলেও আমি ওকে বিয়ে করব। মানে এটা তো ও আমাকে বলছে যতটুকু, আমি অতটুকু হ্যাঁ। শুনছি, আসলে এটা আদৌ সত্য না মিথ্যা আমি জানি না। তারপরে যেদিন রাতে আমাকে বলে 2 ঘন্টার মতন কথা হয়েছে, তখন আমাকে এইসব কথা বলছে। বলার পরে আমি খুব মানে ক্লান্ত হয়ে গেছি, সারা রাত কান্না করছি যে এগুলো আমার শুনতে হবে, এগুলো যদি আমাকে না বলতো তাহলে আমার হয়তো আমি খারাপ লাগতো যে একটা মানুষ কিভাবে এত জঘন্য হয়, কেন যাব একটা মেয়ে বাসায়, আমি কোনো অকেশন ছাড়া আমি কেন যাব? কেন যায় জানো না? কেন গেছিল কি মনে হয়? এমনি দাওয়াত খেতে, পোলাও মাংস, না কি কিন্তু কারণে? ওর প্রশ্ন কি কারণে গেছিল? কি বলবো, ওনার শুনি একটু, কতটুকু বয়স ও তো হচ্ছে, একটু দেখে নাই। ম্যাচুরিটি কেমন দেখি। কেন গেছিল ওই ছেলেটা? কিভাবে বলবো? তোমার ধারণা কি কারণে যে মেয়েটা এমনি দাওয়াত ডাকছিল? হয়তো মেয়েটার ইন্টেনশন ছিল ছেলেটা জব করে, ওকে বিয়ে সাথে বিয়ে করার। আর ওই তুমি যাকে ভালোবাসো ছেলেটা কেন গেছিল? ডালপুর পিড়িয়ার মাংস আদে ভাত খাইতে, না কিসের জন্য?
কি বলবো আমি? তাকাও আমার দিকে, সেক্স করতে গেছিল। এটাকে মিষ্টি করে অনেক ভাবে বলা যায়, যেহেতু আমি একটু চুতিয়া টাইপের মানুষ, সরাসরি বলছি সেক্স করতে গেছিল। এটা কি মানতে তোমার কষ্ট হচ্ছে? বুঝতে পারতেছে না? বুঝতে পারছি কি করতে গেছিল? কোনো খারাপ উদ্দেশ্য ছিল। খারাপ মানে সেক্স করতে গেছিল, ঠিক না বেঠিক? মানতে পারতেছে না? আসলে আমি জানি না, আমার সাথে ওরকম কোনো একটা ডাঙর মেয়ের বাসাতে রাত বেরোতে কেন না, যায়? এটাই আমার কথা। কি করতে গেছিল? মানে কি করতে গেছিল মেয়েটার সাথে? কি করতে আমি এটা গেছিল? উচ্চারণ করতে চাই না। আমি যেটা বলছি এটাই তো, বুঝো তো এটা? হ্যাঁ, তারপর শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ কাজ করতেছে। তারপর চিন্তা হচ্ছে যে ভাগ্যে সেটা না শুনতে হতো যদি, তাহলে আমার ওকে যেভাবে পবিত্রভাবে ভালোবাসি তাহলে ভালোবাসতে সহজ হতো। এরকম? হ্যাঁ, এরকম তো, এরকম না? এরকমটা না, তাহলে আসলে কিরকম? এরকম মানে এটা তো আমি যখন শুনছি কিরকম এটাই আমাকে জানাও শুধু। মানে এটা আমি I'm বলতে sorry, আমি চাইছি। একটু জানতে, মানে অ্যাটলিস্ট যদি এটা না জানতাম তাহলে যে বাতাসে সে আমাকে বলছে কারণ ছিল এটার। আন্ডারস্ট্যান্ড, বাট এটা যদি না জানতে তাহলে ওকে নিয়ে যেভাবে কল্পনা করো তুমি, আকাশে হেসে হেসে বেড়াও, দারুণ একটা অদ্ভুত সুন্দর পারফিউমের গন্ধ আসে গায়ে, প্রজাপতি ফুলের মধ্যে নাচে, এইভাবে কল্পনা করতে সহজ হতো, রাইট? কিন্তু যখন এটা শুনলা তখন কষ্ট লাগছে। এটাই তো, এই জন্যই তো, মানে তুমি তো বুঝতেছো যে ও কি করতে গেছিল, পচা কাম করতে গেছিল। কিন্তু এটা না শুনলে ভালো হতো যে ওখানে যে যেমন সুন্দর সুন্দর কল্পনা করতো, কল্পনাগুলো নষ্ট হয়ে গেল। তাই শুনলে, না শুনলে মনে ভালো হতো, তাই তো? অনুষ্ঠান শেষ করছি, দরকার ডাক্তারের কাছে যা, বোন বলে সম্বোধন করেছি, ডাক্তারের কাছে যা ওষুধ না হলে ওষুধ নেই। এসব চুতিয়ার পাশ থেকে পালায় বাঁচ, জীবন শেষ হয়ে যাবে। বিশ্বাস কর, বাংলাদেশের প্রেক্ষাপটে 95% মেয়ে আর্লি এজে বিয়ে করার পর একটা করে সন্তান তাদের কাঁখে ধরিয়ে দেওয়ার পর রাস্তায় ছেড়ে দিচ্ছে ছেলেরা, এবং এই মেয়েরা বিভিন্নভাবে বাজেভাবে লাইফ লিড করতেছে। হয় কষ্টে কষ্টে জীবনযাপন করতেছে, অথবা কোনো মানুষের বিস্তার গরম করতেছে, দিয়ে যে জীবনটাকে শেষ করে দিচ্ছে। কেউ সুইসাইড করতেছে, কেউ জীবন মৃত্যুর মতো বেঁচে আছে। তোর আল্লাহর দোহাই লাগে, কিছু কর আর না কর, এই সব চুতিয়ার কাছ থেকে দূরে থাক। ক্লিয়ার? এখন দূরেই তো আছি। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। শেষ কয়েকটা কথা শুনতে চাই 2-3 মিনিটে। খুব করুক, কিন্তু অ্যাটলিস্ট না বলুক, যাতে ওকে নিয়ে আমার কল্পনা করতে ভালো হয়। শালা 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, তুই যদি সঠিকভাবে থাকিস, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সেরা মানুষটাকে তোর জন্য নমিনেট করবে, যার হাত ধরলেই পৃথিবীর সর্বোচ্চ শক্তি কাছ থেকে দেখবি। একটা বাটপার ফটকামি করতেছে, দেখতেছিস, জানতেছিস, তারপর ওর কাছে যাওয়া লাগবে কেন? এটার উত্তর আমি খুঁজে পাই না যে আসলে উত্তর খুঁজতে পারেন, এটাকে নেশা বলে। একদম লাস্টের দিকে আছে, আপনি যদি 2-3 মিনিটে কিছু বলতে চান। আপনি এটাকে বলছিলেন নেশা বলে। ওর সাথে আমার মানে যেদিন আমাকে আমার এক্সাম চলে, ফাইনাল ইয়ারের এক্সাম চলে, তখন আমাকে মানে ও যে আমার সাথে কথা বলা যে একদম ধরন পাল্টাইছে, তখন আমি বুঝতে পারছি। এক্সাম তো ভালো করে দিছি, যেহেতু আমি ফাইনাল ইয়ার এক সাবজেক্টে বাদ দিলে তো আমার 1 বছর লস হবে। তারপরে ভাবছি যে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না। ফোন আছে আজকে, মানে টেলিফোন নেওয়া যাবে? তারপরে থাম, অতটা গল্প শুনতে ভালো লাগতেছে না আমার। আমি সরি, আমরা একটু পরে দেখি, পরে আমি হ্যাঁ? চলে যাই। তারপরে আমরা একটু আমি দেখি দেখি। যে আমার স্ট্যান্ডটাকে মানুষ খুব বাজেভাবে নিচ্ছে, এটা কারণ এত র ভাবে আজকে আচ্ছা, গেছি। আপনারা ফোন নম্বরে কল করতে পারেন 01841904904 এটা হচ্ছে আমাদের কল করার নাম্বার। আরেকবার বলতেছি। আমরা আজকে একটু ফোন কল নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, অনেকদিন আমি যেহেতু শুধু একটু নেই। মেলানোর জন্য যে আমি আমার স্ট্যান্ডটা খুব র ছিল, সেটা মানুষ গালি দিচ্ছে না, অ্যাপ্রিশিয়েট একজন করতেছে লিখেছেন না। গুরু আরো কিছু গালি দেন। না না, গালি বিবেক দারিত্ব নাই, লিখেছেন আমাদেরকে। গালি দারিত্ব না, আমি সরি, আমি ক্ষমা চেয়ে সাফায়াত নিচ্ছি, আছেন কারণ বরিশাল অন থেকে। ইয়ারে এটা কোনোভাবেই যায় না, এবং এটা শান্তুর সাথে রিলেটেড না। শান্তু, ক্ষমা করে দিস, তুই আমার অর্ধেক বয়সে, তারপর ক্ষমা করে দিস, তোর সাথে রিলেটেড না কিন্তু শান্তু। It's okay, it's okay. যদি ক্ষতি হয় তাহলে আমার হওয়া উচিত, আমি ব্যক্তি মানুষ হিসেবে বলেছি। তোর চ্যানেল, তোর প্রোগ্রাম, তুই প্রডিউসার, তোর সাথে রিলেটেড না, রাইট? Yes. যদি মামলা হয়, কিছু হয়, যেন আমার সাথে হয়, রাইট? Okay, ক্লিয়ার? okay, হ্যাঁ। আচ্ছা, আমি এই আচ্ছা, আমরা ফর্মগুলো নিতে কল থাকি পাওয়া শুরু আমার করলাম। নিজের হ্যাঁ। ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। আর বোন, বাদ দে, গোটা দুনিয়া অপেক্ষা করতেছে, মানবি নাকি মানবি না। আরো কথা বলতে মন চাচ্ছে, রাইট? আমি চলে যাওয়ার পর বলতে থাক। আমি যদি তোর মায়ের, তোর বাবার ওরসের ভাই হইতাম, আমি একই কথা বলতাম। তখন ধৈর্য এতক্ষণ ধরতে পারতাম না, এখন তো মুখে বলে খালাস, হয়তো গায়েও হাত তুলতাম, তখন তোর সহ্য করতে পারতাম না। তোকে নিয়ে খেলতেছে, টের পাসনি? যদি তোর কথাগুলো সত্য হয়ে থাকে, টের পাসনি? খেলতেছে তোর নিয়ে। আর তুই যে এত সস্তা না, তুই অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহামূল্যবান, আনমোল এক রাতন, তুই টের পাচ্ছিস না? তোর জন্য গোটা পৃথিবী অপেক্ষা করতেছে, অনেক ভালো কেউ অপেক্ষা করতেছে,
জান আমার, তুই অনেক ভালো থাকবি, কলিজা আমার। পারবি ভুলে থাকতে? এসব উল্টাপাল্টা চুতিয়াগিরি থেকে দূরে থাকতে পারবি কিনা? পারবি তো বাইরে কথা দে, পারবি? বহু মানুষ শুনতেছে, বল পারবি? পারবো। বাপ মা যা যেখানে বিয়ে দেয় সেখানে দেখ, তুই ভালো থাকবি। কসম খোদা তুই সেদিন আমাকে বলবি যে শালা একটা বাটপারের মতো মনে হচ্ছিল, ভাই যদিও উল্টাপাল্টা কথা বলছিল কিন্তু হারামিটা ভালো ছিল, এটা বলবি তুই? ইনশাআল্লাহ। বাপ মার বাইরে কোনো ডিসিশন নিবি না, আর নিজের পর কোনো টর্চার করবি না। জোরে কথা ক, মাইকে কথা ক। ঠিক আছে। যা বাপ মা বলবে তাই শুনবি। অবশ্যই। ওকে ডান। এবং আমি বললাম এখন থেকে 1 থেকে 2 বছর পর বিয়ে শাদী হওয়ার পরে তুই আমাকে ঠিকই খুঁজে বাইর করবি, অ্যাটলিস্ট তোর সন্তানকে বলবি। তুই কি ভেবে রেখেছিস সন্তানের নাম কি রাখবি ছেলে হলে? বলতো। এটা ভাবি নাই এখনো। মেয়ে হলে? এটাও ভাবি নাই। আচ্ছা যাই হোক, তখন তাকে বলবি যে তোর একটা মামা আছে পাগলা টাইপের, মানুষ বুঝে না, উল্টাপাল্টা কথা কয়, কিন্তু মানুষকে কলিজা দিয়ে ভালোবাসে। তোর মামাকে বলিস আমি ভালো আছি। অবশ্যই। তুই গুরুত্বহীন না, তুই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দারুণ সৃষ্টি, তুই অনেক মূল্যবান। মানুষকে কাছে নিজেকে সস্তা করতে নাই চান, তারা পায়ে পায়ে ঠেলে, তারা তখন সুযোগ নেয়, অপদস্থ করে, টাকা নিবে, এই নিবে, সেই নিবে, সমাধান নাই এটা কখনো। এভাবে কেউ ভালো থাকতে পারে না কলিজা। ভাগ্যে সুসংসারে যাসনি, সারা জীবন আমি এর চাইতে কষ্টের দুঃখের আর কিছু করতে পারতো না বাপ। তুই গোটা পরিবার সহতি ভেসে যেতি বাপ, বুঝছস? এখন তো আমার এলাকায় বেঁচে গেছিস বাপ জান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার কর, বেঁচে গেছিস তুই কলিজা আমার। তো যদি তারপরে কিছু বলতে মন চাই তুই প্রোগ্রামে বল, আমি উঠে যাচ্ছি, বাট তুই বলতে থাক। ঠিক বাট আছে। কথা তো দিলি যে আর কোনোদিন এই ঘোরের মধ্যে থাকবি না। ট্রু? অবশ্যই ওভারকাম করার চেষ্টা করব। করিস নি, কথা 100% দিলি যে তুই। কথা তো দিছি কি দিলি? 100%। এটা আমার এই মেমোরিতে, গল্প আর নাই। মানে মেমোরিতে। আবার যদি ফিরে আসে অন্য কোনো ফরম্যাটে, অবশ্যই তখন ফেস রিভিল করে, ওভারকাম করে তখন একদম ফেস রিভিল করে আসবো। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি বলুন। লাউড স্পিকার দিতে হবে। আমি একটু দিন। আচ্ছা, এত কল আসতেছে যার কারণে হ্যাঁ বলতে পারেন। হ্যালো, জি এই ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করিস। জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আমার কথা শুনেছেন, খুব বেয়ারা টাইপের কথাবার্তা, তার প্রেক্ষিতে যদি কিছু বলার থাকে আপনার। তার প্রেক্ষিতে হ্যালো, জি আমার প্রেক্ষিতে, আমি শুধু ওইটার জন্যই ফোন আজকে নিচ্ছি। আমার প্রেক্ষিতে যদি কোনো কাউন্টার কমেন্টস করার থাকে, কোনো স্টেটমেন্ট দেওয়ার থাকে, প্লিজ বলতে পারেন। যা মন চায় একদম র ভাবে বলতে পারেন। যা মনে হয় বলবো। জি প্লিজ। শুনেন, আমি বলতে চাই আমি আপনার প্রোগ্রাম মাঝে মাঝে শুনি, সবসময় শুনি। জি আমার মনে হয় একটা যারা কথা বলতে আসে, এই যে উনি অনেকক্ষণ লোকে বলতে যাচ্ছিলেন, মানে আমি কিন্তু পুরো মাঝখান থেকে ঢুকেছি, এরপরেও অনেক সময় মাঝখান থেকে ঢুকে বুঝতে পারি। আর উনি বলতে যাচ্ছিলেন কিন্তু আপনি খালি কথা বলছিলেন, এরকমটা না করলে খুব ভালো হয়। এই ভুল আর করবো না। ঠিক, হ্যাঁ এরকম করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই আর নাম কিছু? কি? নাম কি? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম যদি আপত্তি না থাকে? না না আমার নাম বলা আচ্ছা যাবে বলা না। দরকার নেই, আর করবো না এই ভুল। কিভাবে ক্ষমা চাইবো? না না ক্ষমা চাইতে হবে না, এমনি বললাম, আপনি যে বললেন যা বলার বলতে চাই। আমি কি আমার জায়গা থেকে কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। ওকে, এই মেয়েটির ক্ষেত্রে যেটা ঘটেছে, ব্যাক টু ব্যাক এই মেয়েটিকে প্রচন্ড রকমের, আপনি তো বললেন যে প্রোগ্রামটা পুরোটা শুনে নিয়ে মাঝখান থেকে ঢুকেছেন, রাইট? আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি না। না, আপনি তো প্রোগ্রাম পুরোটা শুনে নিয়ে মাঝখান থেকে ঢুকেছেন প্রোগ্রামে, তাই বললেন না? জি জি। ওকে, আমি শুধু একটা পার্সপেক্টিভ থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টির নাম হচ্ছে নারীত্ব। মেয়েদের চাইতে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সৃষ্টি পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু আছে বলে আমার মনে হয় না। এই মেয়েটিকে বিভিন্ন ফরম্যাটে হিউমিলেট করেছে প্রেমের নামে,
যে ছেলেটির কথা বলছে সেই ছেলেটি, এবং এই ছেলেটি বিভিন্ন সময় কট হয়েছে অন্য একটা ব্যভিচারী সম্পর্কে গিয়ে, সেগুলো সম্পর্ক সেই সম্বন্ধে জানে, তারপরে ছেলেটিকে অ্যাভয়েড করে ভুলে গিয়ে ছেলেটির কাছে যাওয়ার জন্য পাগল প্রায় প্রচেষ্টা এবং মানসিকতা মেয়েটির মধ্যে কাজ করতেছে। শুধু তাই না, এই মেয়েটিকে এত বাজেভাবে হিউমিলেট করেছে যে তোর মুখে ব্রণ কেন উঠলো তার ব্যাখ্যা দে, তোর এই ডিলিটেড অপশনে তোর কাজিন ব্রাদারের ছবি আছে কেন তার ব্যাখ্যা দে, তুই কেন এখনো 10 লাখ টাকা পাঠালি না বিয়ের আগে তার ব্যাখ্যা দে। এবং আমার মতো ছেলেকে পাইতে গেলে হাজারখানেক মেয়ে আমার জন্য ওয়েট করে বসে আছে, তোর মতো একটা অসুন্দর একদম একদম অপ্রকৃতিস্থ মানে পাগল টাইপের মেয়ে আমার জন্য রাজি হচ্ছে, সেটি তোর কপাল যে আমার মতো যুবরাজ তোকে পছন্দ করতেছে। সো এটার তুই ব্যাখ্যা দে। এগুলো শুনতে 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 আমি ধৈর্যচ্যুতি হয়ে এই কথাগুলো বলেছি আর বলেছি। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু যে আমি বললাম আর না, আপনি তো বলতেই পারেন, যেহেতু আপনি শ্রোতা, আপনি আপনার জাজমেন্ট করার ক্যাপাবিলিটি আছে, আপনাকে আমি অ্যাক্সেস দিয়েছি, বাট আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছি যে কেন ধৈর্যচ্যুতি ঘটিয়েছে। এরা হয়তো খেতে আমাকে কি করবে আল্লাহই জানে, কিন্তু না না, আমার ফ্যানের জন্য না, 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 আমি এই কথাটা বলার জন্য আপনার ফ্যানরা ওকে কি নো করবে? নো নো, আপনার মেরা স্যার তেরা আঁখোं पर, আমি অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব ভালোবাসা এবং সম্মানে নুয়ে পড়তেছে আপনার কাছে যে মানুষটি আমার চোখে চোখ রেখে দারুণ একটা কথা বলেছে। এবং বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজি নাজি জেনে বলতেছি, আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে সেটার কোনো ঠাঁই ঠিকানা নাই। এজন্যই তো নারীত্বের প্রেমে, নারীত্বের ভালোবাসা আমি বারে বারে পড়ি এবং শ্রদ্ধাও করি প্রচুর পরিমাণে, যে নারীত্বের পক্ষেই সম্ভব যে মানুষের চোখে চোখ রেখে সবসময় সঠিক কথা বলা, সত্য কথা বলার। সে নারীত্বকে এত দুর্বলভাবে দেখতে চায়নি বিধায় আমি এভাবে আউটবাস্ট করেছি। বলেন দোষ কোথায় করলাম? না 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 না, দোষ বলিনি তো, বলেছি এমনি এই কথাগুলো ব্যাক টু ব্যাক ওই মেয়েটির কাছে শুনতে 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 আর ধৈর্য ধরে রাখতে পারেনি। একটা মেয়ের মুখে ব্রণ উঠবে তারও ব্যাখ্যা দিতে হবে এই ছেলের কাছে। একটা মেয়ে কেন 10 লাখ টাকা দিচ্ছে না বিয়ের আগেই, সেই জন্য তাকে প্রিপারেশন নিতে হবে, তার বাবা মার গলার উপরে ছুরি চালিয়ে সে টাকার ব্যবস্থা করা লাগবে এই মেয়েটাকে। এই মেয়েটার হাইট বিশ্বাস করুন, আমি 5'10" হাইটের একজন মানুষ, আমার কাছাকাছি অলমোস্ট 5'8", 5'9". আমি বোনের দরজা দিয়ে তাকে আমি হাইটটা পর্যন্ত মাপছি স্ক্রিনে, আপনি দেখে নিন ব্যাকে গিয়ে রিভিউ করে। আমরা যখন ওকে নেকআপ ছাড়া দেখতেছিলাম, আমি আর শান্তু, আমরা বলছিলাম যে এত সুন্দর মেয়ে হয়, কত মিষ্টি, কত মায়া মানুষটার মুখে। আর এই মেয়েটাকে প্রতি মুহূর্তে হিউমিলেট করতেছে, মানতে হবে। তাই বললাম যে আর শুনতে চায় না তোর কথা, গোটা পৃথিবী তোর জন্য ওয়েট করতেছে বোন আমার। 800 কোটি মানুষ পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ভালো কেউ অপেক্ষা করবে ডেফিনেটলি, এবং তোর জন্য ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে আসবে এবং জীবনটাকে তুই বড় করে বাঁচবি ডেফিনেটলি, দ্যাটস ফর শিওর। দোষের এই কথাগুলো বলার, আমি ওই পিছনে আর আটকে থাকতে চাইনি বোন, সেই কারণে কথাগুলো বলেছি। আমাকে বলেন আর কি বলতে চান। আর আরেকটা কথা হচ্ছে, ওই যে আমিও কাম করতে পারবো না ওনার মতো, এই যে ওই কথাগুলো হচ্ছে গিয়ে এত খোলামেলা ভাবে না বললে বা না জিজ্ঞাসা করলে বারবার, সেটা খুব ভালো হয়। কারণ সবাই তো আর একরকম না, সবাই তো আর বলতে পারে না, আবার সবার সামনে বললেও অস্বস্তি হয়। আন্ডারস্ট্যান্ড, বাট আমার স্ট্যান্ড নেওয়ার জায়গাটা মাঝখানে কেন ঢুকেছিলাম সেই নিয়ে কিছু বলার আছে কিনা? আর না না, আর কিচ্ছু ইউ কনভিন্সড যে কেন ঢুকেছিলাম মাঝখানে? ওকে, আর কি বললেন যে আমি এত র ভাবে কেন এই কথাগুলো বলেছি, তাই এটা জাস্টিফাই করার কিছু নয়। মিডিয়া তো অ্যাটলিস্ট এত র ভাবে যাওয়া উচিত না। এবং শান্ত সাক্ষী, বহু বছর শান্তি আমার সাথে থাকে, কোনোদিন এইভাবে যায়নি। এটা হচ্ছে আমার পাশের ডিস্ট্রিক্ট, আমি রাজশাহী বাড়ি। যে ছেলের কথা বলছিল নওগাঁর, আমার খুব গায়ে লাগতেছিল যে এরকম। সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে তো আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, যেটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এই কারণে চ্যালেঞ্জটা পার্সোনালি নিয়ে ফেলেছি, যে কারণে আমার মুখের ভাষা এবং কথা এবং পার্সোনাল চ্যালেঞ্জের জায়গাটা এরকম ছিল। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি যে আমার যে কোনো ফরম্যাটই হোক না কেন, একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে কথা বলার অধিকার আমার নাই। শান্তকে আমি বলেছি প্রডিউসার হিসেবে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, চ্যানেলের কাছে ক্ষমা চাচ্ছি, এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু একটু পার্সোনালি নিয়ে ফেলেছি কারণ এটা পাশের আমার ডিস্ট্রিক্ট, রাজশাহীর পাশের ডিস্ট্রিক্ট। আমি মানতে পারতেছিলাম যে এরকম একটা জায়গা ছেলে এরকম হইতে পারে, বাট এটাও বলেছি আমি এটা প্রাইভেসি অ্যাক্টের সাথে কনফ্লিক্ট করে। তাই যে ছেলেটা যদি সঠিক হয়ে থাকে আর মেয়ে যদি মিথ্যা বলে থাকে, সেই ছেলে যেন আমাদের প্রোগ্রামে আসে, আমি তাকে এই প্রোগ্রামে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দেবো। জি, আপনার যদি আর কোনো ওপিনিয়ন থাকে। না না, আর কিছু বলার নেই, দোয়া করবেন আমার জন্য, আর কিছু মনে করবেন না। মনে তো করিনি।
ওভারঅল আপনি বলেন। এখন তো এতক্ষণ তো আমরা দুইজন কথা বললাম, ওভারঅল বলেন হোয়াট ইউর রিয়াকশন ফাইনালি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে এবং আমার সম্বন্ধে আপনার রিভিউ কি ফাইনালি? না, আপনার সম্বন্ধে আর কি বলবো, আপনার তো মানে কিছু বলার নেই। আমি খুব বেশি ভালোভাবে চিনি না আপনাকে, মাঝে মাঝে শুনি। চিন্তা হবে না, আজকের প্রেক্ষিতে আপনার রিভিউটা দেন। আপনি তো কথা বলেছিলেন, তার প্রেক্ষিতে আমি কথা বললাম, ফাইনাল রিভিউটা দেন, নাহলে তো একতরফা হয়ে গেল, রাইট? বলেন। না সেরকম কিছু আসলে বলার নেই। বাট ভালো থাকবেন। আমি যে কথাটা মাঝে বলছিলাম শেষেও বলতেছি, অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য। এই জন্যই নারীত্বের কারিজমার প্রতি আমি এত বেশি দুর্বল, যারা চোখে চোখ রেখে সত্যি কথা সঠিক কথা বলার ক্ষমতা রাখে। অসম্ভব শ্রদ্ধা আপনার জন্য। বিদায় নিয়ে আমি যাই, তুই আর একটু কন্টিনিউ কর, দেখ মানুষ তো কথা শুনতে পারে। কিন্তু আমি চাইনি জানিস যে এগুলো করতে গিয়ে তুই আরো পাজল হো, আরো ঝামেলায় পড়, আরো পেইন। আমি চাইছিলাম এই ডিজাইন এর কোনো গল্প নাই, নতুন করে ফ্রেশ স্টার্ট কাল থেকে হোক। সাথে ওর কোনো যোগাযোগ নেই এখন। আমি কিছুই চাই না ওর রিলেটেড ওই গল্প, কিচ্ছু চাই না। আমি চাচ্ছি যে ফ্রেশ স্টার্ট কালকে থেকে, ইনশাআল্লাহ। এই জন্য ওর গল্পই আমি শুনতে চাচ্ছিলাম। অসংখ্য কমেন্ট আসছে আপনাকে নিয়ে, অসংখ্য। আমি যাই তাহলে, বিদায় নিই। অলরাইট, আমি কি আর কি ক্ষমা চাওয়ার আছে? তোকে 3 বার বললাম। অফ কোর্স না। ইভেন যে আপুটা ফোন দিয়েছেন, আমি একটা ছোট্ট কথা, না হ্যাঁ সে ডেফিনেটলি কনভিন্স, কিন্তু তাছাড়া একটা ছোট্ট কথা বলতে চাই। আমরা তো আসলে পর্দার ওপারে থেকেও কিন্তু দেখেন এই যে অনেক কমেন্ট আসছে, গুরু 1 ঘন্টা ধরে পিটানো হোক, এটা করা হোক, ওইটা করা হোক। এই ধরনের ইমোশন গুলো আসলে আপনাদের কখন হয়? যখন আপনারা গল্পের ভিতরে ঢুকে যান। দেখেন আপনারা কিন্তু ডিরেক্টলি গল্প শুনছেন না, আর আমরা যারা এই চেয়ারে বসে গল্প শুনেছি, এরকম অনেক হয়েছে যে গল্প শুনে গুরু কেঁদে দিয়েছে, আমার চোখে পানি চলে আসছে। তো দেওয়া উচিত শান্ত যে 18 বছর পরেও আমি এখনো একই ভাবে ঢুকি, নাহলে আমার তো পাগল হওয়া দরকার ছিল না। এবং এইটার কারণেই কিন্তু এটা হয়, প্রোগ্রামে হুহা করে বের হয়ে যেতে পারতাম। মাসের সাথে টাকা দিবি, যদি অনেক কম দিস তোরা, বাট দিতি তো দিতি কিনা। আচ্ছা, এই যে বলেন অনেক কম দিয়ে, টাকা না দিলেও তো আপনি এই প্রোগ্রামে আসবেন, তাই না? কিন্তু তারপরেও আমি থামতে পারি না, আমি ঢুকে যাই। এটা তো ভালো দিক, রাইট? অফ কোর্স এটা ভালো দিক। গুড পার্ট ইউ রেজড। ওকে, গুরু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে আমার, একটা সেলফি। সো সুইট। অলরাইট, আমার কথা দে যে ওগুলার হবে না। ইনশাআল্লাহ কথা দিছি, ইনশাআল্লাহ। এটা আমি মানে বোন হিসাবে তোর ফরম্যাটে হোক, বাট আমি তোর সন্তান শান্তপুর কাছে বলছি যে আমি এরপরে যখন আমি ওভারকাম করব, হ্যাঁ তখন আমি একদম ফেস রিভিল করে আসব। তোর সন্তানকে পাঠাবি যে তোর মামাকে জানিয়ে রাখ, তোর মামা একটু রকচটা কিন্তু জানিয়ে দিস, আমি কথা রেখেছি। পারবি না এই পিকচারটা দেয়া ছিল আমার স্টোরিতে। আচ্ছা, দিস ইজ অলসো ভেরি কিউট। অলরাইট, আমরা হচ্ছে এখানে সেলফি তোলা হোক, আমি একটু আপনাদের আরেকবার বলে রাখি, লাস্ট টাইম বলতেছি যে আমি যে কথাগুলো বলেছি, ওকে? হ্যাঁ, তৌহিদ নূর লিখেছেন, প্লিজ গুরু বেশি উত্তেজিত হবেন না, যদিও সহ্য করা যায়। শান্ত কাম না, ওই সেলফি মুড, কিন্তু গেঞ্জিটা ভালো লাগতেছে, শোনা আমাকে দেখতে ভালো লাগে, সুন্দর। আমার এই বোনকে উদ্দেশ্য করে বললাম যে আমার বোনটা যেন অনেক ভালো থাকে, আর আপনার উদ্দেশ্যে বলতেছি আই এম সরি যে আমি খুব রাফ ডেলিভারিতে চলে গেছিলাম, এবং সেটা আমি কয়েক দফায় ব্যাখ্যা দিয়েছি, ক্ষমাও চেয়ে নিয়েছি। এট দ্য সেম টাইম আপনাকে আরেক দফায় বলে রাখি, ওর তথ্য যদি সঠিক হয়ে থাকে, আমি যে কথাগুলো আপনাকে বলেছি সেগুলো উইথড্র করব না, আর ওর কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে সে রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না। বাট আপনাকে অনুরোধ করতেছি যে আপনি প্লিজ আমাদের চ্যানেলে আসবেন এবং আপনাকে রিপ্রেজেন্ট করার ব্যবস্থা আমি করে দেব। বাট আমি কোনো ফরম্যাটই চাই না যে কোনো মেয়ে নিজেকে এত দুর্বল, এত ক্ষুদ্র, এত ছোট ভাবুক যে নিজেকে যে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করতে হবে, এরকম চিন্তা ভাবনা করুক। আর আপনাদের স্বার্থে আমরা কিন্তু নাম ঠিকানা কোনো কিছু ওপেন করিনি, রাইট? করেছি কি? নাম ঠিকানা কিছু ওপেন করিনি, যাতে করে আমাদের যে প্রাইভেসি অ্যাক্ট তার সাথে যেন কনফ্লিক্ট না হয়, সে কারণে আমাদের নাম ঠিকানা দেয়নি। এবং প্রসঙ্গক্রমে হঠাৎ করে আপনার আপনি যে সার্ভিসের সাথে আছেন সেই প্রসঙ্গটা নিয়ে আসছিল, তখন আমি প্রসঙ্গক্রমে বলেছি যে আমি নিজে আর্মি ফ্যামিলি বিলংস করি, যেখানে আর্মি কমান্ড থাকে, সেখানে কোনোভাবেই কোনো মেয়ের সাথে অ্যাভিজ করার মিনিমাম কোনো সুযোগ থাকে না। তাই আপনার শুধরে যাওয়া উচিত যদি তার কথাগুলো সঠিক হয়ে থাকে। এ ধরনের অ্যাভিজজনক আপনার দ্বারা কখনই কারোর সাথে না হয়। আর আপনি যদি সঠিক আপনি হয়ে থাকেন, তাহলে প্লিজ আপনি চাইলে আপনাদের আমাদের প্রোগ্রামে এসে আপনাকে প্রেজেন্ট করতে পারেন। বিদায় দিই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সবার জন্য অনেক অনেক দোয়া। আমার মন পড়ে থাকে দেশটার জন্য, এই দেশটা কারো বাপের না, স্পেশালি দল মতের ঊর্ধ্বে থেকে এই দেশ এবং দেশের মানুষকে ক্ষতবিক্ষত করার অধিকার কারো নাই। এ দেশটা যেন ভালো থাকে যেন দেশের মানুষ, সে প্রত্যাশায় মেহেতে শাম সাইনিং অফ।
গুড নাইট। আপনাকে বললাম আর কি। অলরাইট ডিয়ার লিসনার্স, আপনারা শুনছেন ঢাকায় ফান্দানি পয়েন্ট ফর। অনেকগুলো টেক্সট আছে, আমি একটু টেক্সটগুলো দেখবো। শেখ মোহাম্মদ সাহাব লিখেছেন, প্রেম ভালোবাসা এতই আচ্ছা 17টি বছর ভোলা যায় না, কেন মনে পড়ে আপু স্মৃতিগুলো। আপু কমেন্ট লিখতে লিখতে হাঁপিয়ে গেলাম। একটা কমেন্ট কি পড়বেন? শেখ আব্দুল সালাম, এই যে পড়লাম। স্টাডি কোথায় করেন মিথিলা বলেছেন। আচ্ছা স্টাডি তো আপুর বোধহয় শেষ হয়েছে না, আপনি ফাইনাল ইয়ার দিয়েছেন, কোথায় স্টাডি করে এটা নাই বা বললাম, যেহেতু আপু মুখই দেখায়নি। পাগল নাজিম আছেন, বলেছেন গুরু সৌদি আরব থেকে বলছি, আমার কমেন্টটা কেন পড়লেন না, এই তো পড়ে দিলাম। শফিকুল ইসলাম লিখেছেন, আমি কি আমার কথাগুলো বলতে পারবো? অফকোর্স পারবেন। আপনারা যারা যারা ভালোবাসার গল্প বলতে চান, আপনাদের নিজেদের লাইফের গল্প বলতে চান, আমরা কিন্তু গত এপিসোডে ভালোবাসার গল্প থেকে একেবারেই আলাদা একটা গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম। সো আপনারা চাইলে ওই গল্প বা এরকম যে কোনো গল্প যেটা আসলে আপনার লাইফের সাথে রিলেটেড, আপনি চান আপনি এরকম একটা প্ল্যাটফর্মে এই গল্পটা বলবেন, আপনি মন খুলে কথা বলবেন, তাহলে ডেফিনেটলি এই প্ল্যাটফর্মটা আপনার জন্য ওয়েট করছে। জাস্ট গল্পটাকে ছোট করে লিখে কিংবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে ইনবক্সও করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি চাইলে আপনার সমস্ত প্রাইভেসি মেনটেন করে গল্পটা বলতে পারেন। যেমন আজকের জেরিন করলো, জেরিনের চেহারা কিন্তু আমরা দেখাইনি এবং জেরিনকে ওই মানে স্বাধীনতাটুকুও দেওয়া হয়েছে। জেরিন চাইলে নামটাকেও লুকিয়ে রাখতে পারতো, হাইড রাখতে পারতো, আমরা কিন্তু অতটুকু পর্যন্ত আসলে স্বাধীনতা দিয়ে থাকি। সো এটা একান্তই আপনার উপরে ডিপেন্ড করে। খালেদ মোল্লা লিখেছেন, গুরু ছেলেটির বিরুদ্ধে অ্যাকশন নেন, গুরু যেহেতু বলেছে সেহেতু নেবেই। আমার বয়স 14, আমি কি আমার জীবনের কথা বলতে পারবো? পরিবার থেকে অনেক কষ্ট পেয়েছি। ইটস মি নোমান আমাদেরকে বলেছে। নোমান, আমার মনে হয় আর একটু এই বয়সটা, যে 14-15 এই সময়টাতে আমার কি মনে হতো জানেন? আমার মনে হতো যে আমার মা মনে হয় আমাকে কোনো একটা জায়গা থেকে দত্তক নিয়ে আসছে, আমি মনে হয় আমার পরিবারে বিলংই করি না, বুঝছেন না? মানে আমার এরকম একটা ফিলিং কাজ করতে। 14, 15, 16 এই টিনেজ বয়সটা আসলে অনেক খারাপ। আপনি আরেকটু বড় হন, ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্মটা ডেফিনেটলি এক্সিস্ট করবে, তখনও ইনশাআল্লাহ আপনার গল্প আমরা শুনবো। আমার নাম বাবু, আমি বাসাবো থেকে বলছি, এমডি বাবু বলেছেন। মুন্না লিখেছেন, যশোর থেকে শুনছি, বরিশালের বাসিন্দা মিথিলা। তারপরে আপু তোমার হাসিটা খুবই সুন্দর, টুম্পা ইসলাম জানিয়েছে। নেওয়াজ শরীফ জয়েন করেছেন। নেওয়াজ কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনাকে দেখলাম, যদিও লাস্ট এপিসোডে আসলে গল্পটাই একদম অন্যরকম ছিল, আমরা আসলে সেভাবে করে শুনতেও পারিনি গল্পটা, সরি আপনাদের কমেন্ট ওইভাবে করে নিতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে একদম লাস্টের দিকে চলে আসলাম, এখন টাটা বাবাই বলতে হবে, একদম শেষের দিকে আছে। জেরিন, আপনি যদি এক বাক্যে কিছু বলতে চান, সেটা আপনার ওই প্রিয় মানুষও হতে পারে, আমাদের লিসনাররাও হতে পারে, হ্যাঁ, যদি কিছু বলতে চান শেষবারের মতো, যাতে আপনার শোটা শেষ করার পরে, র্যাপ আপ করার পর আপনার মনে যাতে কোনো খচখচানি না থাকে যে এই কথাটা বলা হলো না, যদি একদম শেষে কোনো এন্ডিং স্পিচ দিতে চান। আসলে ওরকম ভাবে আর কিছু বলার আমার আসলে নাই, যে তার উদ্দেশ্যে আমার কোনো মেসেজ নাই যে আসলে আমি তাকে কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা খুবই ভালো একটা কথা এন্ডিং। আমার মনে হয় গুরু যেভাবে আপনাকে বলে গেল এবং আপনি যেভাবে ভেতরে ধারণ করেছেন, এর পরে আর নতুন করে বলার মতো কিছু আসলে থাকে না। ঠিক আছে, আমারও এই একই সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে আসলে নিজেদের ওয়ার্থ ভুলে যাই, এবং এটা কেন হয়? এটা এক ধরনের সাইকোলজিক্যাল খেলা খেলে অপর প্রান্তে যে মানুষটা আছে সেই মানুষটা আসলে। আর জেরিনের সাথেও এই একই ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়। আমি জানি না, মেবি আমি ভুলও হতে পারি। আমরা হয় না যে আমরা না আসলে সারা দুনিয়া আমাদেরকে চায়, হ্যাঁ, কিন্তু ওই যে একজন মানুষ আমাদেরকে ইগনোর করছে, ওই ইগনোরটা না আমরা সাইকোলজিক্যালি নিতে পারি না। মেন্টালি এক ধরনের প্যারা, এক ধরনের বিষাদ কাজ করে, কেন ওই মানুষটা আমাকে নিতে পারছে না, কেন ওই মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না, বা এই যে হঠাৎ করে একটা মানুষ আপনাকে না করে দিচ্ছে, আপনাকে অবহেলা করছে, আপনাকে ইগনোর করছে, এটা না স্বাভাবিক মস্তিষ্ক কেন যেন অ্যালাউ করতে পারে না। এটা হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমার কাছে মনে হয় ভালোবাসা এই টাকা পয়সার অনেক ঊর্ধ্বে। ভালোবাসা অনেক সুন্দর পবিত্র একটা জিনিস, এবং যেই মুহূর্তে কেউ আপনাকে ভালোবাসবে আপনি বুঝে যাবেন জেরিন। আশা করি, আমি আপনার জন্য দোয়া করি মন থেকে, যাতে পরবর্তীতে সঠিক মানুষটাই আপনার জীবনে আসে, এবং সেই সঠিক মানুষটাকে নিয়ে একটা চমৎকার এবং পবিত্র সুন্দর একটা গল্প আমরা যাতে ভালোবাসার বাংলাদেশে পাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আপু, সেই প্রত্যাশায় এই দোয়াটা অবশ্যই করবেন। হ্যাঁ, সেই দোয়াই থাকলো আপনার উপরে, আপনার জন্য। সেই দোয়া করতে করতে চলেন আমরা এখন বাড়ি যাই, ঠিক আছে? অনেক রাত হয়েছে। আপনারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছিলেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। ঘুমিয়ে পড়েন, কালকে শুক্রবার, ঘুম থেকে একটু দেরি করে উঠবেন, আয়েশ করে পরোটা ভাজা খাবেন, ঘি দিয়ে, একেবারে মচমচা পরোটা, সাথে একটু কড়া লিকার দিয়ে চা, দুধ চা। এটা চিন্তা করে আমার আজকে রাত আর ঘুমাবে না যে কখন কালকে ঘি ভাজা পরোটা খাবো। তারপরে কোনো মতে একটু টাইমটাকে স্পেন্ড করে দেখবেন যে মায়ের হাতের কোনো ফেভারিট ডিশেস হয়তো রেডি টেবিলে, তারপর সবাই মিলে একসাথে খাবেন, সেটা
ফেভারিট মানে আলু ভর্তাটা আলু হতে পারে, মুরগি হতে পারে, গরু হতে পারে, যার যেটা পছন্দের খাবার, গরম গরম ধোয়া ওঠা খাবার, পরিবারের সবাই একসাথে বসে টেবিলে বসে খাবেন। আমার কাছে মনে হয় এইটার থেকে বিউটিফুল সিনারিও মেমোরি আর লাইফে কিছু হতে পারে না। একটা সার্টেন টাইম পরে আপনার কাছে মনে হবে যে ভালোবাসার মানুষ, এই প্রেম ভালোবাসা মানে এই যে কেউ আমাকে ছ্যাঁকা দিল, কেউ আমার কাছ থেকে চলে গেল, এইগুলোর অনেক ঊর্ধ্বে গিয়ে আপনার পরিবার। সত্যি আপনি এটাই একটা সময় ফিল করবেন যে এগুলো আসলে কিছুই না, এগুলো কিছুই না। আপনি যখন পরিবারের সাথে আপনার জীবনে যখন একটা সঠিক মানুষ আসবে, একজন দারুণ সুন্দর একজন মানুষ আসবে, একদম অ্যাকিউরেট টু দ্য পয়েন্ট একজন মানুষ আসবে, সেই মানুষের সাথে একই টেবিলে বসে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যখন হা হা হি হি করে হাসি ঠাট্টায় আপনি আপনার দুপুরের খাবারটা খাবেন, মনে হবে ও লাইফ ইজ অসাম, লাইফ ইজ বিউটিফুল। এরকম একটা বিউটিফুল সিনারিও আপনাদের সবার জীবনে আসুক, এই প্রত্যাশা আমি শান্তু সাইন অফ করছি ফ্রম দ্য শো ভালোবাসার বাংলাদেশ। এই অসমেস্ট শো থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।